দেখি না এখনো। হুম, ভাইয়ের মিটিং চলতেছে এই জন্য। আচ্ছা। হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি সকলে ভালো আছেন। ইনোভেটিভ স্কিলস এর আজকের ওই ওয়েবিনারে সকলকে স্বাগতম। যারা আপনারা ব্যস্ততার মধ্যে থেকে ইনশাল্লাহ এত রাতে, রাত 9:30 বাজে আপনারা জয়েন করেছেন, আপনাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। আজকে আমাদের ওয়েবিনারের মেইন টপিক হলো যে যারা আমরা রিসার্চ সেক্টরে আমাদের ক্যারিয়ারটাকে বিল্ড করতে চাই, ঠিক আছে, বাট একটা সঠিক রোড ম্যাপ দরকার। যে রোড ম্যাপ গুলো আমরা ধরেন যে যারা অনেক বছর এই রিসার্চ ফিল্ডে কাজ করতেছি, সো এই রোড ম্যাপ গুলো আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে ইনশাল্লাহ শেয়ার করব এই ওয়েবিনারে। তো আমাদের আজকের ওয়েবিনারে মেইন যে গেস্ট নাজমুল সাকিব ভাই, উনি বর্তমানে আহ, দক্ষিণ কোরিয়ার জেজু ন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে। মেইনলি উনি কম্পিউটার ভিশন সেক্টরে রিসার্চ ওয়ার্ক করতেছে অনেক বছর ধরে। নাজমুল সাকিব ভাইয়ের সাথে আমি আহ, কোরিয়াতে ছিলাম, চোন্নাম ইউনিভার্সিটিতে। তো খুবই আলহামদুলিল্লাহ নলেজেবল পার্সন, এবং আমাদের কম্পিউটার ভিশনের অনেকগুলো ব্যাচ হয়, ওরকম একটা ব্যাচের উনি মেইন ইনস্ট্রাক্টর আর কি। সো আজকে ইনশাল্লাহ আমরা নাজমুল সাকিব ভাই প্লাস আমিও আমার এক্সপিরিয়েন্স থেকে ইনশাল্লাহ আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আর আমরাও চাই যে এই ওয়েবিনারটা একটা ইন্টারেক্টিভ ওয়েবিনার হোক। সো আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো কিছু যেটা আপনি জানতে চান আমাদের কাছ থেকে, ঠিক আছে, এটা হতে পারে কোনো একটা টেকনিক্যাল টপিক, তো মেশিন লার্নিং সেক্টরে, এটা হতে পারে হায়ার স্টাডি রিলেটেড, এটা হইতে পারে যে রিসার্চ পেপার আমি কিভাবে করব অথবা কিভাবে আমি একসেপ্ট করতে পারি, বিভিন্ন বিষয় নিয়ে। ইনশাল্লাহ আমরা তাহলে শুরু করতে পারি। নাজমুস সাকিব ভাই, ওয়েলকাম টু ইনোভেটিভ স্কিলস। আপনি দক্ষিণ কোরিয়া থেকে জয়েন করছেন, এখন আপনাদের ওখানে প্রায় 12:30 বাজে। তো থ্যাংক ইউ সো মাচ ভাই, আসলে আপনি এত রাত পর্যন্ত জেগে থেকে আমাদের জন্য সময় বের করেছেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। সবাই সবাই আমার কথা শুনতে পাচ্ছে কিনা, আশা করি শোনা যাচ্ছে, তাই না? যদি কোনো টেকনিক্যাল সমস্যা না থাকে, বোধহয় শোনা যাচ্ছে। ধন্যবাদ সালমান মোহাম্মদ সুলতান ভাই। আহ, আসলে রাত দিন কোনো ব্যাপার না, রিসার্চের ব্যাপার যেহেতু, সেহেতু সবসময় জয়েন করা যায় ইনশাল্লাহ। আমি চেষ্টা থাকে আমার সবসময় ইনোভেটিভ স্কিলস কে সাপোর্ট দেওয়ার, যেভাবেই পারি ইনশাল্লাহ। আহ, আর কি, সব সময় সঙ্গে থাকার চেষ্টা করি যাতে আমাদের দেশে যারা আসলে রিসার্চ সেক্টরে আসতে চায় তারা যাতে অনুপ্রেরণা পায় এবং ইনোভেটিভ স্কিলস এর মাধ্যমে যাতে তাদের যাত্রাটা আসলে শুরু হয়। ঠিক আছে। আমি খুবই চাই আসলে যে মানে দলে দলে মানে এই ব্যাপ্তিটা আরো বাড়ুক দিনে দিনে দিনে। ঠিক আছে। আমরা যদি আমাদের সামান্য ইনস্ট্রাকশন বা
যতটুকু পারি আমরা এতটুকু ইনস্ট্রাকশন যদি যারা নতুন পাথেয় মানে নতুন যারা আছে তাদের জন্য যদি একটা পাথেয় তৈরি করতে পারে, তাহলে সেটা আসলে আমাদের জন্য আসলে অনেক বড় একটা পাওয়া আসলে। ঠিক আছে, সো আমরা সবসময় চাই যে কোলাবোরেটিভ প্রজেক্ট করতে, বা অনেকে মিলে একসাথে যদি কোনো কাজ করতে পারি, তাহলে বাংলাদেশে এখন কিন্তু চাকরির মানে জব সেক্টরে রিসার্চ ফিল্ড এখনো সেভাবে প্রবেশ করে নাই। আস্তে আস্তে বাড়তেছে, আমি দেখতেছি আস্তে আস্তে বাড়তেছে। সো সেক্ষেত্রে সবাই যাতে সেরকম কাজে অংশগ্রহণ করতে পারে, এটাই আমাদের খুব চাওয়া আর কি, আমাদের এই ইনোভেটিভ স্কিলস ফিল্ডের মাধ্যমে যাতে সবার যাত্রা শুরু হয়। ধন্যবাদ সালমান ভাই, ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য ওয়েবিনারে। আশা করি আমরা একটা ইন্টারেক্টিভ ওয়েবিনার আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। যতটুকু যা জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের প্রশ্ন যা থাকবে করবেন অবশ্যই, আমরা যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করব আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আমাদের কথা শুনতে পাচ্ছেন? কেউ একটু বলবেন, রেসপন্স করবেন, সবাইকে শুনতে পাচ্ছেন কিনা? ওকে, আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা যদি মানে না বলতে চান আপনি মেসেজও করতে পারেন, ঠিক আছে? তো আমরা দেখা যায় যে কথা বলার মাঝখানে আপনাদের কোশ্চেন গুলো অ্যান্সার ইনশাআল্লাহ দিতে পারবো। তো সাকিব ভাই, প্রথমে আর কি যে ডিসকাশন, যে বিষয়টা নিয়ে আর কি ডিসকাশন করতে চাই সেটা হলো যে আপনি তো কুয়েট থেকে বের হইছেন, তাই না? বাংলাদেশের ওয়ান অফ দা গুড ইউনিভার্সিটিস, তাই না? সো আপনি যে রিসার্চ সেক্টরে ক্যারিয়ার বিল্ড করবেন, ঠিক আছে, কারণ আরো তো অনেক সেক্টর ছিল, ওয়েব ডেভেলপমেন্ট, আচ্ছা, তারপরে অথবা হার্ডওয়্যার সেক্টরে, অথবা আইওটি সেক্টরে, অথবা ওয়েব ডিজাইন, অনেকগুলা সেক্টর। বাট এত ধরেন যে সেক্টর বাদ দিয়ে আপনি রিসার্চ সেক্টরটা যে সিলেক্ট করলেন, এটা আসলে কেন? আচ্ছা, ফার্স্ট অফ অল একদম মানে টু দি পয়েন্টে যদি বলতে যাই, তাহলে আমি মনে করি এখনকার পৃথিবীতে এখন যেভাবে টেকনোলজি ডেভেলপ হচ্ছে, সো এইখানে যারা একেবারে বেসটা ধরে রাখছে তারাই হচ্ছে রিসার্চাররা আসলে। ঠিক আছে, সো দিস ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস জব ইন দিস ওয়ার্ল্ড, আমি এটা মনে করি। এক, দুই নম্বর হচ্ছে প্রত্যেকটা মানুষই চায় যে তার কর্মজীবনে যে কাজগুলো করতেছে, ঠিক আছে, আপনি মনে করেন একজন ব্যাংকার হইলেন, আপনি সারাদিন মনে করেন কি যে ব্যাংকের হিসাব করলেন, হিসাব করে ব্যাংকের হিসাব একদম টু দি পয়েন্টে আপনার নগদ প্রদান বা গ্রহণ সবকিছু জমা দিয়ে আপনি চলে আসলেন। আপনার কোনো অস্তিত্ব কিন্তু ওই হিসাবের মধ্যে থাকতেছে না। কিন্তু আমি যখন রিসার্চ ফিল্ডে যাচ্ছি, আমি আস্তে করে কনফারেন্স পেপার দিয়ে শুরু করলাম, তারপরে আস্তে করে আমার জার্নাল, তারপরে বড় বড় কনফারেন্স। এখন হয় কি, এই সব জায়গায় আপনি যখন একটা পাবলিকেশন করতেছেন, তখন পরবর্তীতে যারা আসতেছে তারা কি করতেছে, তারা হচ্ছে আপনার নাম পড়তেছে, তাই না? যে ওয়াও, এই জিনিস। যেমন আমি যখন মাস্টার্স এর সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে একদম, ঠিক আছে, তো জন ডি ব্যারন নামে ইউসি বার্কলি এবং মাইক্রোসফট রিসার্চে, উনি সাধারণত মাইক্রোসফট রিসার্চেই কাজ করে, ঠিক আছে। সো উনি সর্বপ্রথম একটা কাজ নিয়ে আসলো, সেটা হচ্ছে আপনার নার্ভ নাম করে, ঠিক আছে, নিউরাল রেন্ডারিং ফিল্ড। ওকে, সো এই কাজ একদম আলোড়ন তুলে দিল থ্রিডি কম্পিউটার ভিশন নিয়ে যারা কাজ করে, ঠিক আছে। আপনি যদি নার্ভ লিখে সার্চ দেন গুগলে, তাহলে উনার ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন। ঢুকলে তখন দেখবেন যে একটা 2D ডাইমেনশনাল কোনো একটা অবজেক্ট, যখন শুধুমাত্র আপনার কাছে 2D ডাইমেনশনাল একটা ছবি আছে, মনে করেন একটা গাড়ির ছবি আপনি এক পাশ দিয়ে তুলছেন, ঠিক আছে, উনি উনার ওই কাজের মাধ্যমে পুরা 360 ভিউ সে দেখায় দিচ্ছে, ঠিক আছে। এবং এরপরে হচ্ছে আপনি কোনো একটা সিনারিও, একদম স্টিল পিকচার আপনি তুলতেছেন, সেই পিকচারটাকে সে ডাইনামিক করতেছে, ঠিক আছে। এই কাজ যখন আলোড়ন তুললো, তখন মনে করেন কি যে থ্রিডি কম্পিউটার ভিশনে জন ডি ব্যারনের নাম একদম মানে মনে করেন স্বর্ণাক্ষরে লেখা থাকে, এরকম কোন একটা মানে অবদানের কথা বলতেছি, ঠিক আছে। এই অবদানের কথা যদি চিন্তা করি, তাহলে এই অবদানের কথা চিন্তা করেই রিসার্চ ফিল্ডে সাধারণত আসা, যে আমি একজন ক্ষুদ্র কোনো একটা পার্সন, আমি যদি এই টেকনোলজি যেটা ডেভেলপ হচ্ছে এবং মেশিন লার্নিং, যেমন মনে করেন কি যে গতকাল আমি যখন প্রেজেন্টেশন দিচ্ছিলাম একটা প্রফেসরের মানে ক্লাসে আমি প্রেজেন্টেশন দিচ্ছিলাম, প্রফেসর হলো ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করে, ঠিক আছে। তো আমি ক্লাউড কম্পিউটিং নিয়ে অত কিছু জানি না,
কারণ একটা মানুষ যখন একটা স্পেসিফিক ফিল্ডে কাজ করতেছে তখন মনে করেন কি অন্য একটা ফিল্ডে তার অত জানার পরিধি ওটা থাকে না, মানুষ মাত্রই তাদের জ্ঞান সীমাবদ্ধ থাকবে। আর রিসার্চ ফিল্ডটা হলো এইটা, আপনি যখন একটা ফিল্ড বেছে নিছেন তখন ওই ফিল্ডেই আপনি চলবেন, আর আশেপাশে আপনি মানে যাইতে পারবেন না। ঠিক আছে, যেমন হলো গতকালকে একটা ইংলিশ বই পড়তেছিলাম যে আপনার প্রোডাক্টিভিটি সবসময় কমায় হচ্ছে আপনি যদি মাল্টিটাস্কার হন। এজন্য আপনার প্রত্যেক দিনের শুরুতে আপনার কিছু কাজ থাকবে যেটা একটা নতুন দিগন্ত তৈরি করবে। সো যখন প্রফেসরের আন্ডারে, যাই হোক কথায় আসি, যখন প্রফেসরের আন্ডারে মানে যখন আমি মানে প্রেজেন্টেশন দিয়েছিলাম তখন লাস্টে প্রফেসর জিজ্ঞাসা করলো কোন সুপারভাইজারের আন্ডারে তুমি তুমি কি ফিল্ড নিয়ে কাজ করো। যখন শুনলো কম্পিউটার ভিশন নিয়ে কাজ করতেছি, ওয়াও, তার মানে অ্যাটিটিউডটা ছিল এইরকম। ঠিক আছে, কারণ মানে আমি যে ফিল্ডে কাজ করতেছি, আমি এই ফিল্ডে কাজ করতেছি বলে না, এটা খুবই প্রেস্টিজিয়াস একটা ফিল্ড। আপনি যদি দেখেন সেই ফেসবুক থেকে শুরু করে এনভিডিয়া থেকে শুরু করে আইবিএম মেশিন যারা আছে, তারপরে আরো তো অনেক আছে, এরা সবাই কিন্তু এখন লড়তেছে কি নিয়ে? এক নম্বর হচ্ছে কম্পিউটার ভিশন, 2 নম্বর হচ্ছে এনএলপি। ঠিক আছে, আজকে এনএলপি দিয়ে আপনি চ্যাট জিপিটি দিয়ে কাজ করতেছেন, এর পিছনে যাদের অবদান আপনি কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে তাদের যে ইয়েটা সেটা কিন্তু আপনি ক্যাপচার করতে পারতেছেন। সো এটাই আসলে হচ্ছে বিষয়, হ্যাঁ, যে রিসার্চ ফিল্ডটা বেছে নেওয়ার মূলত কারণই হচ্ছে এই যে আসলে চলতেছে কি। আর এবং আপনি একজন রিসার্চার, তার মানে হচ্ছে আপনি সবচেয়ে বেশি স্মার্ট ব্যক্তি পৃথিবীর। ঠিক আছে, কারণ প্রতিদিন কি চলতেছে, কি হচ্ছে, কোথায় যাচ্ছে, আপনার এগুলো খোঁজ নিতে হবে। আপনি যদি এগুলো সম্পর্কে ধারণা না রাখেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি ব্যাকডেটেড হয়ে গেলেন, আপনি আর সেই কম্পিটিটিভ ফিল্ডে মানে অংশগ্রহণ করতে পারলেন না। সো আপনার লাইফকে যদি আপনি ডাইনামিক করতে চান, আপনার লাইফে যদি প্রতিটা সেকেন্ডে আপনার মনে করেন কি ডোপামিন নিঃসৃত হচ্ছে আপনার ব্রেইনে, এরকম যদি আপনি কোনো কিছু ফিল করতে চান, অবভিয়াসলি রিসার্চ ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফিল্ড, আই থিঙ্ক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মানে খুবই আসলে আমার কাছে ভালো লাগছে। মানে আপনার সাথে তো আমি প্রায় 5 বছর হয়ে গেছে, তাই না? আমাদের 4 বছর, 4 বছরের উপরে। সো আমাদের পরিচয়ের জার্নি আর কি। হ্যাঁ, সো এবং আপনি অনেক মানে পরিশ্রমী একজন মানুষ আমি দেখছি, ঠিক আছে? কারণ আপনার লাইফে অনেক স্ট্রাগল আছে, ওই স্ট্রাগল সহ্য করে আপনি বিভিন্ন ভালো ভালো প্রজেক্টের সাথে নিজেকে ইনক্লুড করতে পারছেন, যেটা আসলে অনেক চ্যালেঞ্জিং। সো আমি একটু ধরেন যে আপনার সাথে আমার এক্সপিরিয়েন্সের কথা সবার সাথে শেয়ার করতে চাই, ঠিক আছে? জি জি, সো অবশ্যই অবশ্যই। আমি ধরেন যে মেশিন লার্নিং এ প্রথম ওয়ার্ক শুনছি 2013 সালের পরে, ঠিক আছে? ওইটা একটা এই যে এরকম আজকে যেরকম ওয়েবিনার না, তখন তো আসলে এত অনলাইন ওয়েবিনার ছিল না, তখন আমাদের সময় ছিল হ্যাং আউট। আপনারা কেউ নাম শুনছেন হ্যাং আউটের নাম? গুগল হ্যাং আউট কে কে শুনছেন? জি শুনেছি। নাইস। তো তখন আমরা হলো ওই সময়ে, ঠিক আছে, গুগল হ্যাং আউটের সময়, ঠিক আছে? তো ওই সময় তো আসলে অনলাইন হতো, অফলাইনে একটা শেরাটন না সোনারগাঁও হোটেলে একটা সেমিনার হয়েছিল বিগ ডাটা নিয়ে। তো তখন আমি ফার্স্ট এটা শুনি। তো তারপর থেকে আমার একটা কিউরিওসিটি জাগে। বাট তখন তো ধরেন যে সাকিব ভাই আপনি জানেন যে এত রিসোর্স কিন্তু ছিল না তখন, তো আসলে টেনসরফ্লো ফ্রেমওয়ার্কে ছিল না ওই সময়, তাই না? দেখা যায় যে মোস্ট অফ দ্য কোড মানুষ লিখতে হলো সি প্লাস প্লাস দিয়ে, ঠিক আছে? তখন তো ধরেন যে এত মানে সবচেয়ে বেশি কাজ হইতো আপনার সিএনএন দিয়ে, মানে সিএনএন দিয়ে বেসিক্যালি সবগুলা কাজ হইতো। তো ওখান থেকে আমার মানে রিসার্চের যাত্রা। বাট সবচেয়ে বেশি ধরেন যে আমার মেইন এক্সিকিউশনটা হয়েছে 2016-17 দিকে, তখন আমি রবিতে প্রথম জয়েন করি, ঠিক আছে? সো রবিতে আমার প্রথম চাকরি ছিল, ওখানে অ্যানালিস্ট হিসেবে ছিলাম, রিপোর্ট অ্যানালিস্ট। ওখানে তাদের বিভিন্ন ধরনের ডাটা নিয়ে আমাদের অ্যানালিসিস করে রিপোর্ট জেনারেট করা লাগতো। ওই সময় দেখলাম যে মেশিন লার্নিং এর হিউজ একটা ব্যবহার আছে। কারণ আমি যখনই ধরেন যে, কারণ রবির তো ধরেন যে ডেইলি কোটি কোটি ট্রানজাকশন হচ্ছে, ঠিক আছে, ডাটা ট্রানজাকশন হচ্ছে। সো ওই ডাটাগুলোকে ধরেন যে ফরকাস্টিং যদি আমি করতে চাই, ঠিক আছে, তো আমাকে ধরেন যে মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে হবে। বাট তখন একটা সিচুয়েশন তৈরি হয় যে আমি ধরেন যে
মানে শিখার কোনো ভালো স্কোপ পাচ্ছিলাম না, কথা বুঝছেন? যে ফর এক্সাম্পল আমি যাকেই জিজ্ঞাসা করতেছি যে ভাই মনে করেন যে গ্রাউন্ড ট্রুথ মানে কি, হ্যাঁ, মেশিন লার্নিং এর টার্ম আছে না গ্রাউন্ড ট্রুথ। তো হ্যাঁ গ্রাউন্ড ট্রুথ যখন আমি পেপারে পড়ি, গ্রাউন্ড ট্রুথ আমার তো ধরেন যে সবকিছু মাথার উপর দিয়ে চলে যায়। গ্রাউন্ড ট্রুথ আমি বুঝছেন সবসময় মাটির নিচে তাকায় থাকতাম যখনই গ্রাউন্ড শব্দটা আসতো। পরে আমি চিন্তা হ্যাঁ করলাম যে আমি চিন্তা করলাম যে না, আমি আসলে আই নিড টু মুভ, আই নিড টু মুভ সামওয়ান সামহোয়ার, সরি। তো আমি কি করলাম যে তখন আমি বাইরের দেশে অ্যাপ্লাই করলাম, স্কলারশিপ পাইলাম, তারপর তো চোসানে গেলাম। তো চোসানে গিয়ে আমার মেইনলি টার্নিং পয়েন্টটা হয় যে অ্যাকচুয়ালি আমি বুঝলাম যে রিসার্চ ওয়ার্ল্ডটা আসলে অনেক বৃহৎ, ঠিক আছে, এবং এটা কোনো ছোট জিনিস না, তাই না? আহ, আমরা তো ধরেন যে বাংলাদেশে যেটা করি, ঠিক আছে, অবশ্যই এটা বাংলাদেশের এনভায়রনমেন্টের জন্য হয়ে যায় যে আমরা খুব কুইকলি রেজাল্ট চাই রিসার্চের, যে আমি আজকে একটা আইডিয়া হয়েছি কালকে ইমপ্লিমেন্ট করে দিব, পরশুদিন রেজাল্ট আসবে, তরশুদিন আর কি পেপার লিখবো, তারপরের দিন আমি পেপারের জন্য সাবমিট করে দিব, ঠিক আছে, যেটা মোস্ট অফ দা জায়গায় হচ্ছে। কিন্তু আপনি দেখেন আমরা সব কোরিয়াতে আমরা যখন কাজ করছি কি হইতো, যে আমার ক্ষেত্রে যেটা হইতো যে 2 সপ্তাহ পর পর আমাকে আপডেট দিতে হইতো, ঠিক আছে, যে হ্যাঁ তুমি তোমার রিসার্চ প্রোগ্রেসটা কি তুমি আমাকে আপডেট দাও। আপনাদের মনে হয় 1 সপ্তাহ পর পর দেওয়া লাগতো, আমি জানি না। তো হ্যাঁ প্রত্যেক শুক্রবারে আর কি। হ্যাঁ, তো হ্যাঁ ওই জায়গাটা ধরেন যে আমার একটা টার্নিং পয়েন্ট হয়, যে না একটা ভালোবাসা তৈরি হয় যে এই রিসার্চে আসলে আমাদের অনেক কিছু দেওয়ার আছে। তো তারপর থেকে ধরেন যে আলহামদুলিল্লাহ এখন টুকটাক ভাবে লেগে আছি, ঠিক আছে, এখনো তো অত বড় কিছু হইতে পারি নাই। বাট আমার কাছে যেটা ফিল হয়েছে সাকিব ভাই, যে আমি যখন কোরিয়াতে ছিলাম আপনি তো জানেন যে আমি একটু ধরেন যে বিভিন্ন মানুষের সাথে একটু মিশি, ঠিক আছে, বিভিন্ন কারণে। সো আমার কাছে যেটা মনে হয়েছে অনেকে একটা জায়গায় স্ট্রাগল ফেস করে, এটা হলো যে তারা আইডিয়া আইডিয়া জেনারেট করতে পারে না, ঠিক আছে, এটা একটা স্ট্রাগল। কি নিয়ে রিসার্চ করবে, মানে আমি একসাথে কয়েকটা কোশ্চেন আপনাকে করে রাখতেছি, ঠিক আছে, তারা কি নিয়ে রিসার্চ করবে, এটা কিভাবে সিলেক্ট করবে। নাম্বার 2 হলো তারা পাইলো যে আমি একটা বিষয় নিয়ে রিসার্চ করব, এখন এটাকে আসলে একসেপ্টেন্সের জায়গায় কিভাবে নিতে পারে। এই দুইটা বিষয় যদি আপনি আমাদেরকে একটু বলেন ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমত প্রথম কোশ্চেন ছিল হচ্ছে তারা কি নিয়ে রিসার্চ করবে, জিনিসটা এরকম। আহ রিসার্চের ধারণাটা হচ্ছে কি, ওই এরা একটা প্রবাদ আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, ঠিক আছে। জিনিসটা আসে সাধারণত আপনার একদম বেস তৈরি হবে। আপনার মনে করেন একজন দেখলাম মেসেজ করছে যে ভাই আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, সেক্ষেত্রে আমি আমার মানে এই সব ফিল্ডে কিভাবে আসতে পারি। তো আমি মোটামুটি যারা এখনো পর্যন্ত আমাদের সমসাময়িক যারা ভালো রিসার্চ করতেছে তাদেরকে দেখছি হচ্ছে কি তারা অনেক আগে থেকেই প্রোগ্রামিং বিষয়টা নিয়ে একটু একটু নাড়াচাড়া করতো, ঠিক আছে। যে আপনার একটা ল্যাপটপ আছে, আপনি ল্যাপটপে শুধু গানই শুনতেছেন না, কোনো শুধু ভিডিওই দেখতেছেন না, আপনি কি করতেছেন সাথে সাথে আপনি মনে করেন কি যে কোনো একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি কাজ করতেছেন। জিনিসটা আসলে কি, আপনার সামনে ইউটিউব আছে, আপনি ইউটিউবের মধ্যে অন্য ভিডিও না দেখে আপনি কি করতেছেন, আপনি প্রোগ্রামের ভিডিও দেখতেছেন। যাই হোক, এটা একদম ইনিশিয়াল স্টেজের কথা বললাম আমি, তার ঠিক আছে। এরপরে যখন আমি কুয়েট থেকে পাশ করছি, হ্যাঁ, আমাদের বিএসসির কিছু কোর্স ছিল, আমি একদম একটু একটু আগে থেকে শুরু করি। আমাদের বিএসসির অনেক কোর্স ছিল, যেমন মনে করেন ডিজিটাল লজিক ডিজাইন ছিল, কম্পিউটার আর্কিটেকচার ছিল, এমবেডেড সিস্টেম ছিল, অপারেটিং সিস্টেম ছিল, কম্পিউটার নেটওয়ার্ক ছিল, অ্যালগোরিদম এন্ড ডাটা স্ট্রাকচার ছিল। আসলে হয় কি, আমরা যারা এরকম ফিল্ডে পড়তেছি, আপনার আসলে প্রথমে দেখতে হবে যে আপনি যখন পড়াশোনা করতেছেন একটা বই নিয়ে বসলেন কোন একটা নির্দিষ্ট আহ নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে, ঠিক আছে, যে কোনো একটা সাবজেক্টে কিন্তু আপনার একটু একটু করে ইন্টারেস্ট গ্রো করবে, ঠিক আছে। ফর এক্সাম্পল যেমন আমার কথাই বলি, আমার কথা হচ্ছে কি আমি সবসময় আমি ছোটবেলায় মানে একটু আর্ট বা শিল্প এরকম, ঠিক আছে, মানে অঙ্কন যে জিনিসটা আছে, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি আর কি মানে আর্ট করতাম বিভিন্ন কম্পিটিশনে, ঠিক আছে। সো ছবি এবং ছবিও তোলার একটু মানে ইয়ে ছিল। সো
একটা ছবিতে কিরকম কালার, সে কোথায় কোন কালারটা কিরকম ভাবে পড়তেছে, আপনার মনে করেন দিনের বেলা একটা ছবি, রাতের বেলা একটা ছবি, এই দুইটা কিন্তু কমপ্লিটলি আলাদা, তাই না? এবং আপনি মনে করেন কোনো একটা মানে মাঠে বসে আছেন, আস্তে আস্তে মাঠে যখন বিকাল বেলা হচ্ছে, দুপুর থেকে বিকাল গড়াচ্ছে, বিকাল থেকে সন্ধ্যা হচ্ছে, আপনার সামনের যে ছবিটা, সেই ছবিটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। সো এইগুলো যখন আমার মানে আমার আমার পরিপ্রেক্ষিতেই বলতেছি, যখন আমার সামনে আসতো তখন তখন আর কি, যে আসলে জিনিসটা কিভাবে হচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো যদি পরবর্তীতে যখন আমি দেখলাম কি যে বড় বড় প্রজেক্ট, ফেসবুক, তারপর মাইক্রোসফট রিসার্চের এইসব প্রজেক্টে আমি দেখতেছি কি যে তারা একটা ছোট একটা নির্দিষ্ট ছবি থেকে তারা একেবারে মনে করেন কি যে তারা আবহাওয়া পাল্টায় দিচ্ছে, তারা ছবির প্যাটার্ন পাল্টায় দিচ্ছে, ঠিক আছে। এবং যখন আমি আপনার মনে করেন কি যে ইয়েতে পড়ছি, যখন আমি বিএসসি তে পড়ছি, তখন ইমেজ প্রসেসিং নামে আমাদের একটা কোর্স ছিল, ঠিক আছে। সেই ইমেজ প্রসেসিং এর একদম ফান্ডামেন্টাল জিনিসগুলো পড়তে যে আমি দেখছি, ও আচ্ছা, আমরা ইমেজ প্রসেসিং গুলো এভাবে করতে পারি। আমার একটা ছবির প্যাটার্ন তো বিভিন্ন ফিল্টার ইউজ করলে তারা তো পাল্টায় দিচ্ছে, তাই না? আমরা যদি একটা ছবিতে যদি দুইটা তিনটা অবজেক্ট থাকে, সেই অবজেক্টের চারপাশে যে এডস গুলো আছে, সেই এডস গুলো আমরা বের করে নিয়ে আসতে পারতেছি। সো তারপরে হচ্ছে কি, এই নানাবিধ জিনিস যখন মাথার মধ্যে ঘুরপাক খাইতে থাকলো, তখন আস্তে 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 আমার কম্পিউটার ভিশনের দিকে অগ্রসর হওয়া, যে না, শুধুমাত্র এই রিসার্চ এই ফিল্ডে যদি আমি কাজ করি তাহলে সেক্ষেত্রে। এবার মনে করেন কি যে আমি অন্য আরেকজনের কথা বললাম, কেউ কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা করতে ভালোবাসে, তার তার বাসায় ওয়াইফাই আছে, তাই না? তার বাসায় একটা ফোন আছে, তার হাতে একটা ফোন আছে, সে ওয়াইফাই আছে, আচ্ছা, ওয়াইফাইতে আপনার বাসায় নতুন কোনো একটা বন্ধু আসলো, বন্ধু এসে ওয়াইফাইতে কানেক্ট হচ্ছে, ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি, আপনার বাসায় তাহলে কি রাউটার আছে, আচ্ছা, রাউটার কিভাবে কানেক্ট হচ্ছে, এইভাবে। এবার মনে করেন কি যে এখানে কিন্তু সাধারণত যে আপনি যেগুলো পাচ্ছেন, এগুলো কিন্তু যে ডাটাগুলো প্যাকেট আকারে আসে, আমি যদি ভুল না করে থাকি, এগুলো কিন্তু প্যাকেট আকারে আসতেছে। এবং এই জায়গায় অনেক বিষয় আছে। আপনার মনে করেন কি, আপনার ওয়াইফাই হঠাৎ করে কিন্তু স্লো হয়ে যাচ্ছে, কেন স্লো হচ্ছে? ওখানে ডাটার একটা কলাপস হচ্ছে কিন্তু সাময়িক সময়ের কারণে, যার কারণে আপনার ওই ডাটাটা আর কি নির্দিষ্ট টাইমে সিকোয়েন্সে মানে আসতে পারতেছে না। সো সেই ক্ষেত্রে আপনি যদি এর অপটিমাইজেশন নিয়ে কাজ করেন, ঠিক আছে, যে একটা কমিউনিকেশন স্ট্র্যাটেজি বা একটা কমিউনিকেশন পাথ কিভাবে তৈরি হচ্ছে, এটা নিয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি কি ক্লাউড কম্পিউটিং, তারপরে হচ্ছে ফগ কম্পিউটিং, এডস কম্পিউটিং, এই সকল জিনিসগুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। কারণ হচ্ছে এগুলো এক একটা লেয়ার। আপনার মনে করেন কি, আপনি আপনি বাংলাদেশে বসে আছেন, আপনার যে ডাটাটা, সেই ডাটাটা কিন্তু মানে আপনার ডাটা বলতে কি, আমি ফেসবুক রিলেটেড ডাটা বলতেছি, ঠিক আছে। আপনার একটা প্রোফাইল আছে, সেই প্রোফাইলটা কিন্তু একটা নির্দিষ্ট ক্লাউডে স্টোর হচ্ছে। ওই নির্দিষ্ট ক্লাউডটা আবার একদম মনে করেন কি যে সিকুয়েন্সিয়ালি এমন ভাবে কানেক্টেড, যেটা একেবারে মার্ক জুকারবার্গের কাছে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা দারুণ রকম তারা একটা ক্লাউডের মাধ্যমে একটা কমিউনিকেশন চ্যানেল তৈরি করতেছে, ঠিক আছে। সো এরকম নানাবিধ, যদি আপনার এই জিনিস নিয়ে যদি খুব ইন্টারেস্ট থাকে, তাহলে আপনার আস্তে করে আপনি কম্পিউটার নেটওয়ার্কিং এর দিকে যাইতে পারেন। সো এভাবেই আসলে কি যে আপনার ব্রেন কি বলতেছে, আপনার ইচ্ছা কি বলতেছে, আপনি যদি ইন দ্য লং রান আপনার জীবনে মরার আগ পর্যন্ত ইন্টারেস্টের বিরুদ্ধে আপনি কাজ করতে করতে যান, আপনি কিন্তু বেশি দিন স্টেবল থাকতে পারবেন না। আপনি এক সময় না এক সময় হতাশ হয়ে যাবেন। মানে আপনার ইন্টারেস্ট আপনাকে কোথায় নিয়ে যাবে? আপনাকে রিসার্চের দিকে নিয়ে যাবে। সো প্রথমে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে যে কোন জিনিসটা আমার ইন্টারেস্ট বেশি, ঠিক আছে, কোন জিনিসটা আমার জানার আগ্রহ বেশি। সো এইটা সম্পূর্ণই আপনার ব্যাপার। পৃথিবীতে কিছু জিনিস আছে না, ডিসিশন সবসময় নিজের নিতে হয়। সো আপনার লাইফের ফিউচারের ডিসিশন সবসময় এমন একটা সময় আসবে আপনার নিজের নিতে হবে। আপনার এসএসসি পাস করতেছেন, ইন্টার পাস করতেছেন, আপনার বাবা মা ডিসিশন নিচ্ছে, ঠিক আছে, একটা সময় যে কিন্তু আপনার ডিসিশন নিতে হবে যে আপনি কোন পথে যাবেন। সো ইন্টারেস্ট যেখানে আপনার ব্রেইন গ্রো করবে, আপনার ব্রেইনের ডোপামিন যেখানে বেশি নিঃসৃত হবে, সেই দিকে যান আপনি, ঠিক আছে। এটাই হচ্ছে আমার বলার আর কি। আচ্ছা, সালমান ভাইয়ের আপনার সেকেন্ড কোশ্চেনটা কি ছিল সেটা আমি ভুলে গেছি বলতে বলতে কথা বলতে বলতে। ঠিক আছে, সমস্যা নাই, আমি আবার বলবো, সমস্যা নাই। এক ভাইয়া কোশ্চেন আচ্ছা, করেছে, আমি তার ওকে, কোশ্চেনটা পড়ি। আচ্ছা, এখানে বলি যে আমাদের এখানে দুইটা মিট চলতেছে, যেহেতু আমাদের একটা লিমিটেশন আছে গুগল মিটের, ঠিক আছে।
এই জন্য আমরা গুগল মিট দুইটা চালাচ্ছি, এই জন্য হয়তো বা অনেকে দেখতেছেন না যে কোশ্চেনটা কোথায় করছে। তো আমি কোশ্চেনটা বোর্ড পড়তেছি। আমি বর্তমানে পড়াশোনা করছি বিএসসি ইন সাইকোথেরাপিতে, ফিজিওথেরাপিতে, সরি, সেকেন্ড ইয়ারে। আমি চাচ্ছি রিসার্চ নিয়ে ক্যারিয়ার করতে, এখন থেকে কিভাবে শুরু করব, মানে সেকেন্ড ইয়ারে আছে। আমি যেই ফিল্ডে রয়েছি সেই রিলেটেড রিসার্চ কিভাবে করতে পারি। সো ফিজিওথেরাপির সাথে তো কম্পিউটার ভিশন একটা কানেকশন আছে, কি বলেন? আমার যেটা মনে হয় সাকিব হ্যাঁ, ব্যবস্থা। আপনি যদি ফিজিওথেরাপি এটার বিষয়টা আপনার কম্পিউটার ভিশন বলতে আপনার একদম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করতেছে, বা আপনার মনে করেন কি যে মেডিকেল ইমেজিং, একদম একদম মানে অ্যাকচুয়াল কি পয়েন্ট কিওয়ার্ড যদি ইউজ করি, মেডিকেল ইমেজিং বলতে সাধারণত বোঝানো হচ্ছে মনে করেন এক্স রে ছবি, আপনার ব্রেনে এমআরআই হচ্ছে, আপনার ব্রেনের এমআরআই এর ভিতরে যে ছবি আছে, ঠিক আছে, এরকম বিভিন্ন ছবিতে আপনাকে আইডেন্টিফাই করতে হয় যে আপনার কাছে 10 জন রোগী আসছে, 10 জন রোগীর 10টা ব্রেনের স্ক্যানিং এর ইমেজ আছে। ওই ইমেজ দেখে আপনার মেশিন, আপনি যেটা বানাচ্ছেন, সে আইডেন্টিফাই করে দিবে যে কোন রোগী সুস্থ, কোন রোগী সুস্থ না, কোন রোগীর ব্রেন টিউমার আছে, কোন রোগীর ব্রেন টিউমার নাই। ওকে, সো এই আপনি আপনি যদি আপনার ফিজিওথেরাপি যে সাবজেক্ট নিয়ে পড়তেছেন, সেই সাবজেক্ট থেকে আপনি যদি রিসার্চ ফিল্ডে আসতে চান, আপনি আস্তে আস্তে এই সকল দিকগুলো নিয়ে আর কি মানে হাতাইতে পারেন আর কি। ঠিক আছে, সোজা বাংলায় যদি আমি বলি, সো এগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করেন আস্তে আস্তে, মনে হয় ইন্টারেস্ট পেয়ে যাবেন। ধন্যবাদ। তো আশা রাখি ভাইয়া কোশ্চেন অ্যান্সারটি পেয়েছেন। সো মেহেদি হাসান একজন কোশ্চেন করেছেন যে মেশিন লার্নিং এর এই ব্যাপারগুলা, মানে মেশিন লার্নিং এর এই ব্যাপারগুলা, মানে মেশিন লার্নিং জিনিসটাই বুঝাইছে যে আমরা কিভাবে শিখতে পারবো, অথবা আমরা কোনোভাবে হেল্প কোর্স করি কিনা, এই রিলেটেড কোনো কোর্স আছে কিনা। সো এটা অ্যান্সারটা আমি যদি দেই, সেটা হলো যে হ্যাঁ, মেশিন লার্নিং এর প্রথম যে বিষয়টা আমি বলি যে কোর্স একটা জিনিস, এখন তো আসলে রিসোর্সের অভাব নাই, ঠিক আছে, আপনি ইউটিউবে অনেক ভালো ভালো রিসোর্স পাবেন, ঠিক আছে। আর প্রবলেমটা কি হয় যে আমরা একটা জিনিস যখন শিখি, ওইটা কোন একটা জায়গায়, কোন জায়গায় প্রবলেমটা আমি সলভ করব এটা আমরা বুঝতে পারি না। আমি জাস্ট আপনাদেরকে একটা সিম্পল উদাহরণ দিই। সাকিব ভাই, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই? না ভাই, স্ক্রিন এখনো শেয়ার হয় নাই, এবার হয়েছে, হ্যাঁ ঠিক আছে। সবাই দেখতে পাচ্ছেন? হুম। জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, সাকিব ভাই, এটা এই কাজ সম্পর্কে হয়তো আপনি জানেন, এটা ফাহিম ভাই, আমরা ফাহিম হুম ভাই মিলে কাজ হুম করতেছি। তো হুম। সবাই একটু দেখেন আহ, যে মানে আসলে রিসার্চ কোথায় চলে যাচ্ছে, উই হ্যাভ নো আইডিয়া অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা হলো হুম। আপনার একজন প্রফেসরের ছবি, এটা অনেক একটা ছোট ফ্রেম, 1 সেকেন্ডের, ঠিক আছে, সবাই দেখতেছেন? হুম, হ্যালো, ওকে, দেখেন সেটা জাস্ট 1 সেকেন্ডের একটা মুভমেন্টের ছবি, ঠিক আছে। আমি জাস্ট আমার মেশিন লার্নিং মডেলকে, অথবা কম্পিউটার ভিশন মডেলকে, অথবা এআই মডেল, যেটাই আপনি বলেন না কেন, আমি জাস্ট তাকে বলছি যে তুমি এনিমি আকারে হয়ে যাও, মানে এটাকে অ্যানিমেশনে কনভার্ট করে ফেলো। দেখেন কেমন, মানে আপনার কাছে মনে হচ্ছে যে এটা আসলে এআই দিয়ে তৈরি, এটা কি বোঝা যাচ্ছে আসলে, বলেন তো? না মনে হচ্ছে কি যে আসলে একজন এডিটর করছে, একজন যে 3D অ্যানিমেটর সে আসলে করছে, তাই না? হুম, কি বলেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে সালমান ভাই, শোনা যাচ্ছে। না, আমি বাকিদের কাছ থেকে একটু অ্যান্সার চাচ্ছি যে আপনাদের কাছে কি বিশ্বাস হচ্ছে যে এটা মানে কোডিং এর মাধ্যমে জেনারেট হয়েছে, নট কোনো অ্যানিমেটর দিয়ে আমরা বানাইনি? এটা কি মনে হচ্ছে? মনে হচ্ছে না একদম পারফেক্ট একটা অ্যানিমেশন? কি বলেন সবাই? লাইট বন্ধ করে দেবো।
একটু রিপ্লাই দিলে ভালো হয়। আপনারা একটু কথা জি, বলেন। সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, এটা হলো আরেকটা স্টাইল। দেখেন, লেগো, এটা আরেকটা স্টাইল। অরিগামি, এ রোবট, উডেন লেডি, এটা হলো আরেকজনের ইনপুট। এনিমি, লেগো, তারপর ফেরাও, তারপর বয়মেড, ঠিক আছে। তারপর আমি আপনাদের আরো একদম সিম্পল কাজ দেখাই, ঠিক আছে। আমাদের কিছু ধরেন, আহ, এটা আমাদের একটা প্রোগ্রামের, জাস্ট আমরা রিকগনাইজ করতেছি, ঠিক আছে। ওকে, যে আমার এই প্রোগ্রামে কারা কারা আসছে, আমার এই প্রোগ্রামে কোনো আননোন কেউ ছিল কিনা, ঠিক আছে। তারপর এটাও যদি আমি আপনাদের দেখাই, যে এটা হলো আপনার রিভার সাইড এরিয়া, যেখানে আর কি অনেক বালু ভরাট করে দেওয়া হয়, ঠিক আছে, যেটাকে বলে জিও ব্যাগ। সো আমি ওই যে মেহেদী হাসান ভাইয়ের কোশ্চেনে এখন চলে আসতেছে, যে আসলে আমরা অনেকেই ধরেন যে মেশিন লার্নিং শিখি, বাট এই যে শিখার পরে আসল মজাটা আপনি তখনই পাবেন যখন এটা আপনি রিয়েল লাইফের কোন একটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করা শিখবেন। এটা হইতে পারে একদম ছোট একটা প্রজেক্ট, ঠিক আছে। এখন এই জায়গাটায় আসলে দরকার একটা গাইডেন্স দরকার, ঠিক আছে। যে আপনার একটা মেন্টরশিপে আন্ডারে যদি আপনি থাকেন, দেখা যায় যে আপনার রোড ম্যাপটা অনেক ইজি হয়ে যায়। তো এই মেশিন লার্নিং শেখার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রোগ্রামিংটা খুব ভালো জানতে হবে। প্রোগ্রামিং জানার পরে মেশিন লার্নিং এর যে থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো আছে, যেমন লিনিয়ার অ্যালজাবরা, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তারপর বিভিন্ন ভেক্টরের কনসেপ্ট, তারপরে হলো আপনার স্ট্যাটিস্টিক, তারপর হলো প্রবাবিলিটি, এই বিষয়গুলো যদি আপনি জানার পরে তারপর মেশিন লার্নিং এ যদি আপনি যান, মেশিন লার্নিং এর মধ্যে সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং এবং যে ডিপ লার্নিং টেকনিক গুলো আছে, এলএসটিএম, সিএনএন, তারপর সিএনএন অনেক আপডেট ভার্সন, জেনারেটিভ এআই। তার মানে কি, একটা ধরেন যে আপনি প্ল্যান করবেন যে আমি 6 মাসের মধ্যে যেন আমি মেশিন লার্নিং এর যে পপুলার অ্যালগোরিদম আছে ওগুলো যেন শিখে ফেলেন, এবং এটার সাথে সাথে আপনি যেন একটা রিয়েল লাইফ প্রজেক্টে অ্যাপ্লাই করেন। এখন এখানে আমি আরেকটা কথা বলি, যে প্রথমে তো আপনি হয়তোবা কোনো একটা ওপেন সোর্স প্রজেক্টে নিজেকে ইনক্লুড করবেন, যেটা সবাই করে। আপনি হয়তোবা ইউটিউব প্রজেক্ট দেখবেন, আপনি হয়তোবা গুগল থেকে গিটহাবে এক নামে একটা প্রজেক্ট করবেন, ওইটা লার্নিং স্টেজে ঠিক আছেন। বাট আপনি নিজেকে ইভালুয়েট করতে পারবেন কিভাবে, যখন আপনি আননোন একটা সিনারিওতে প্রজেক্ট করবেন, ঠিক আছে। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কতটুক শিখতে পারছেন। সো এই আননোন সিনারিওতে কাজ করার জন্য তখন আপনি যেটা করতে পারেন, যে আপনার আশেপাশে যারা এই সেক্টরে অনেক বছর ধরে কাজ করতেছে তাদের সাথে আপনি বসে, তাদের হয়তোবা তাদের কিছু প্রজেক্ট থাকে, ভাই আপনি আমাকে কিছু প্রজেক্ট দেন অথবা কিছু রিসার্চ ওয়ার্ক দেন, আমি নিজেকে সেখানে ইনভলভ রেখে আমি শিখতে চাই। তো এইভাবে আমরা, সাকিব ভাই আপনি ইনশাল্লাহ আপনার জার্নিটা শেয়ার করবেন। আমি সাধারণত এই ইয়াটা ফলো করছি এবং আমি দেখি অনেকে এই জিনিসটা ফলো করছে। তো সাকিব ভাই কি বলেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আসলে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে যদি আমরা নিজেকে ইম্পোর্ট করতে পারি, তাহলে সেটাই হচ্ছে রিসার্চের একদম বলা যায় যে একদম লাস্ট মানে স্যাটিসফ্যাক্টরি স্টেজ বলা যায়, ঠিক আছে। তাই তাই ছাড়া আর কি, এজন্য আর কি একটা লং টাইম হলো কি যে মানে ওই এটা হচ্ছে অনেকটা ইয়ের মতো, আপনার মনে করেন গিটার শেখার মতো। ফার্স্টে কর্ড ধরতেছেন, তারপরে একটার পর একটা কর্ড যখন শিখতেছেন, তখন কিন্তু আপনার খুবই বোরিং লাগতেছে জিনিসটা, তাই না? সো যখন আস্তে আস্তে আপনি একটার পর দুইটা এ মাইনর, বি মাইনর, সি মাইনর, এ মেজর, বি মেজর দিয়ে আস্তে আস্তে যখন একটা গান আপনি যখন টিউন করতে পারতেছেন, তখনই কিন্তু আসল আপনার স্যাটিসফ্যাকশনটা তখনই আসে, ঠিক আছে। সো এই জিনিসটা এখানে আমিও মানে মনে করি যে পৃথিবীর প্রত্যেকটা সাবফিল্ড বা পৃথিবীর প্রত্যেকটা ফিল্ডই এরকমই। আপনার লার্নিং স্টেজ যখন, তখন আপনাকে শিখতে হবে, তখন এমন ভাবে শিখতে হবে। যেমন আমি ইনোভেটিভ স্কিলস এর একটা এক্সপেরিয়েন্সের কথা শেয়ার করি। আমি একটা কম্পিউটার ভিশন প্রজেক্ট নিয়েছি, সরি
কম্পিউটার ভিশন কোর্স আমি যখন নিয়েছিলাম, প্রথম দিকের ক্লাসগুলোতে আপনার মনে করেন খুবই ইন্টারেস্ট নিয়ে অনেকে আসে, ঠিক আছে। এখন ইন্টারেস্ট নিয়ে প্রথম দিকে তো একেবারে আমরা মনে করেন বেসিক জিনিস দিয়ে শুরু করতেছি, আস্তে আস্তে যখন ওপরের দিকে যাচ্ছি তখন স্টুডেন্টরা আর ইন্টারেস্ট আস্তে আস্তে হারায় ফেলাচ্ছে। কেন? কারণ হচ্ছে কি, প্রথম কারণ আমি যেটা মানে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে, আমরা যেটা ইনস্ট্রাকশন দিচ্ছি এটা আপনাকে আমি জাস্ট হাত ধরায় রাস্তায় নামাই দিচ্ছি যে এইটা হলো তোমার রাস্তা, এইবার এই রাস্তা দিয়ে তুমি চলে যাও। কিন্তু অনেকে ওইখানেই বসে থাকে, সে রাস্তা দেখতেছে কিন্তু সে যাবে না। এইবার রাস্তা কিন্তু অনেক দূর, তাই না? এইবার মনে করেন কি যে সবাই চলে গেছে, সে কিন্তু ওখানেই বসা। সো অন্য মানুষকে যখন আর ধরতে পারতেছে না, যখন আর কোনো কুল কিনারা পাচ্ছে না, আস্তে আস্তে আপনি অবভিয়াসলি ইন্টারেস্ট হারাবেন। সো সেক্ষেত্রে প্রথম মানে যেটা থাকবে সেটা হচ্ছে আপনাকে লার্নিং ফেজে আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রমী হইতে হবে। প্রচুর পরিমাণ বলতে মানে আমি আপনাদেরকে ডিমোটিভেট করতেছি না যে একেবারে হাড় ভাঙা পরিশ্রম বা জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে ওই যে ইন্টারেস্ট, আপনার ইন্টারেস্ট যত থাকবে আপনি তত আপনার টাইম সেই জায়গায় দিবেন। হ্যাঁ, সো এই জায়গাটাই হলো মেইন ইস্যু যে আপনাকে শিখতে হবে। যেমন আমি এখানে একজন সপ্তর্ষি সাদিয়া নামে একজন আপু, উনি কোশ্চেন করছে বাংলাদেশে ফিজিক্সে রিসার্চ ফিল্ডে ক্যারিয়ার বিল্ড করার গাইডলাইন দিবেন প্লিজ। ওকে, ফার্স্ট অফ অল ম্যাথ আর ফিজিক্স, ঠিক আছে, এই দুইটা জিনিস কি জিনিস সেটা সম্ভবত আমরা আইনস্টাইনের নাম আমরা মনে হয় সবাই জানি, তাই না? হ্যাঁ, সো অবভিয়াসলি কারণ হচ্ছে আপনি যখন রিসার্চ ফিল্ডে আসবেন তখন আপনার ম্যাথ আর ফিজিক্স এই দুইটা নিয়েই চলতে হবে। যেমন আপনার ওই রিসার্চ ফিল্ডের কথাটা একদম স্পেসিফিক্যালি বলি, যেমন মনে করেন 3D কম্পিউটার ভিশন নিয়ে আমি যখন কথা বলতেছি, আমি কয়দিন আগে সিভিপিআর এর একটা আপনার মনে করেন কি যে ওদের ওদের একটা ওয়েবিনার, আমরা যেরকম ওয়েবিনার করতেছি না ওরাও ওরকম করে। ওদের ওই কনফারেন্সের ফাঁকে ফাঁকে যাদের পেপার অ্যাকসেপ্টেড হয়, হ্যাঁ, তারা তো তাদের পেপার প্রেজেন্ট করে, কিন্তু ওদের কিছু সেশন থাকে। ইভিপিএস সম্পর্কে একটু বলেন জাস্ট। হ্যাঁ, সেটাই বলতেছি, আমি এটা দিয়েই শুরু করি। সো সিভিপিআর এর কথা হচ্ছে, আপনি যদি কম্পিউটার ভিশনে কাজ করেন, সিভিপিআর হলো একটা ব্র্যান্ড। ব্র্যান্ড বলতে আপনার মনে করেন কি যে আপনি মানে শাকিব খান যেরকম বাংলাদেশের সিনেমার একজন ব্র্যান্ড, সিভিপিআর হলো কম্পিউটার ভিশনের ব্র্যান্ড। আপনার সিভিপিআর এর একটা পেপার আছে, তার মানে আপনি হিরো। আপনি হিরো। আপনার সিভিতে যখন একজন প্রফেসর বা যখন কেউ দেখবে যে আপনার পেপার সিভিপিআর এ পাবলিশড হয়েছে, ওকে ডান। তার মানে আপনার যদি ইম্প্যাক্ট ফ্যাক্টরের কথা চিন্তা করি, ইম্প্যাক্ট ফ্যাক্টর বলতে সাধারণত বোঝায়, বাংলায় বলি, একটা পেপার কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইফেক্ট ফেলতে পারে, সেটার উপর বেস করে আমরা সাধারণত আইএফটা মেজার করা হয়, ঠিক আছে। সো সিভিপিআর এর ইম্প্যাক্ট ফ্যাক্টর আমরা মনে করি মানে মনে হয় এখন 70 বা 70 এরকম, যেখানে আমরা যে জার্নাল টার্নাল গুলো পাবলিশ করি সেগুলো 6, 7, 3, 2 এরকম, ঠিক আছে। সো সিভিপিআর এর সেশনের কথায় আসি, ফিজিক্স রিলেটেড রিসার্চ ফিল্ড। সো আপনার মনে করেন কি যে ওই সেশনে আমি দেখতেছিলাম কি ওরা একদম বেসিক ফিজিক্স নিয়ে চলে আসছে, ঠিক আছে। বেসিক ফিজিক্স নিয়ে 3D কম্পিউটার ভিশনের কথা বলি। একটা মনে করেন আপনার কাছে একটা পুতুল আছে, এই পুতুলটা আপনি আপনার জানালার পাশে রেখে দিলেন। ওই বাইরে সূর্য আছে, সূর্য থেকে একটা আলোক রশ্মি আসতেছে, তাই না? সূর্য থেকে আলোক রশ্মি এসে আপনার ওই পুতুলের একটা নির্দিষ্ট পয়েন্টে, কোঅর্ডিনেট, আমরা সবাই কোঅর্ডিনেট সম্পর্কে জানি অবশ্যই, তাই না? আমরা ম্যাথেও পড়ছি, ফিজিক্সেও পড়ছি, এক্স ওয়াই কোঅর্ডিনেট, তাই না? ওই এক্স ওয়াই কোঅর্ডিনেটে কিন্তু পড়তেছে, পড়ার পরে তারপরে কি হচ্ছে জিনিসটা কিন্তু কি সবকিছুই কিন্তু ফিজিক্স রিলেটেড। সো আপনি যখনই আপনি মনে করেন কি যে কোনো একটা, বা আপনি নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও বলি, আপনি যখন কোনো একটা মনে করেন অ্যালগোরিদম ক্রিয়েট করবেন, মানে তৈরি করার চিন্তা করবেন, আপনার মাথায় যত ফিজিক্স আর ম্যাথমেটিক্স এর সম্ভার বেশি থাকবে, আপনার এখানে চলার পথ তত সুবিধা হবে। যেমন সিভিপিআর এর কথাই বলি, এক একটা পেপারের আন্ডারে আপনার অথর থেকে প্রায় 7 থেকে 8 জন। মোস্ট অফ দ্য পেপারে আপনার মনে করেন কি যে 2 থেকে 3 জন থাকে যারা ফিজিসিস্ট, মানে যারা ফিজিক্স নিয়ে পিএইচডি করতেছে, আর 2 থেকে 3 জন থাকে হলো ম্যাথমেটিশিয়ান। ফিজিক্স যারা পড়ে বা ফিজিক্স যারা দক্ষ, তারা জাস্ট ওয়ে বলে দিচ্ছে যে জিনিসটা এরকম, জিনিসটাতে আলোর প্রতিফলন প্রতিফলন বিচ্ছুরণ সমবর্তন অপবর্তন কোনো কিছু একটা ঘটতেছে। আর ম্যাথ কি করতেছে, ম্যাথমেটিশিয়ান যারা, তারা ফাংশন ক্রিয়েট করতেছে, এবং ওই ফাংশন থেকে কিভাবে আপনি
কনভার্জেন্স অফ প্রুফ অথবা সলভ করবেন কিভাবে, সলিউশন কিভাবে নামাবেন, এটা ম্যাথমেটিশিয়ান যারা তাদের দায়িত্ব। সো প্রত্যেকটা ফিল্ডই আপনার খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনি আরো ঘাটেন, আমি তো আপনাকে জাস্ট একটা জিস্ট বললাম, আপনি আরো ঘাটেন যে ফিজিক্স নিয়ে রিসার্চ ফিল্ডের কোথায় কোথায় যাওয়া যায়। আপনার সামনে চ্যাট জিপিটি আছে, আপনার সামনে গুগল আছে, সবকিছু আছে। ঠিক আছে, আমি যেগুলো বললাম কিওয়ার্ড গুলো ক্যাপচার করেন, ক্যাপচার করে দেন আপনি নিজে নেমে পড়েন। অবশ্যই যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছে তাদের ক্ষেত্রে রিসার্চ করা মানে অবশ্যই অনেক 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 বেনিফিশিয়াল আমি মনে করি। হ্যাঁ সালমান ভাই, ওকে, সরি থ্যাংক ইউ সো মাচ। অনেক আমি অনেক ডিটেলসে কথা বলছেন, থ্যাংক ইউ ভাই। সো হ্যাঁ পিঙ্কি আপু নামে একজন কোশ্চেন করেছে, আপনারা মেশিন লার্নিং নিয়ে আলোচনা করছেন, আমি ফিনান্সের লেকচারার একটা ইউনিভার্সিটিতে, আমার কি কোনো হেল্প হবে? হ্যাঁ ভাই, আরেকবার একটু কোশ্চেনটা করবেন, আমি বের হয়ে গেছিলাম আরেকবার, সরি সরি আমি ওকে শুনতে পাইনি। হ্যাঁ ওকে, ইটস ওকে। সো হ্যাঁ বলেন। পিঙ্কি আপু বলতেছেন যে আপনারা মেশিন লার্নিং নিয়ে আলোচনা করছেন, আমি ফাইন্যান্সের লেকচারার একটা ইউনিভার্সিটিতে, আমি কি কোনো হেল্প পেতে পারি, আমার কি কোনো হেল্প হবে? আচ্ছা, উম প্রথমে কথা বলি যে আহ, আমি যতটুকু জানি আপনার মনে আমি হয় আরেকটা জায়গায় মিউট করা আছে, ওইটা একটু আনমিউট করেন, আরেকটা মিউট। আচ্ছা 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 আচ্ছা, এখন এখন কি ঠিক আছে এখন? এখন ঠিক আছে। আচ্ছা ওকে, সো যেটা বলতেছিলাম যে ফিনান্সের ব্যাপারটা, আমি তো আসলে সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু এখন আমি সাকিব ভাই, আপনি যতটুকু কি জানি আরেকটা তত মিট থেকে বের হয়ে গেছেন? সম্ভবত আরেকটা মিট থেকে আমি আমি কোন মিট থেকে বের হয়ে গেছি সম্ভবত একটু মানে মাউসের চাপ লেগে আপনি কোনো একটা সমস্যা হয়েছে। এইচটিওয়াই, লাস্টে এইচটিওয়াই, ওই মিট থেকে বের হয়ে গেছেন। এসটিআই, ওকে, আমি জয়েন করতেছি, আপনি একটু অ্যাকসেপ্ট করেন। একসেপ্ট, ওকে। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি বলতে পারেন আনমিউট করে। হ্যাঁ এখন ওকে এটার ওকে, আনমিউট করতে পারেন একটু, আচ্ছা এইচটিওয়াই। ওকে হ্যাঁ ঠিক আছে। ওকে। সো সর্বপ্রথম কথা যদি বলি যে আপনি ফিনান্সিয়াল স্টুডেন্ট, সো আমরা এখন আস্তে করে একটা একদম রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে চলে আসি, যেটা হচ্ছে মানে আমার মনে হয় যারা ফিনান্সে পড়াশোনা করে অথবা মার্কেটিং বা এরকম, তারা আসলে শেয়ার বাজার নিয়ে অনেক কিছুই জানি। মানে আমরা মোটামুটি এর উত্থান পতন অনেক কিছুই। সো আপনি যখন ফিনান্স পড়তেছেন আপনার মেইন জিনিস হচ্ছে ডাটা। আপনার কাছে অনেক ডাটা আছে, তাই না? আপনি সেটা ব্যবসায়িক ক্ষেত্রে কাজে লাগান, আপনি সেটা অফিসিয়াল ক্ষেত্রে কাজে লাগান, অফিসে অনেক মানুষ আসতেছে, প্রত্যেকটা মানুষের পার্সোনাল ডাটা আছে, প্রত্যেকটা মানুষ কিরকম লেনদেন করতেছে তার ডাটা আছে। ঠিক আছে, বা আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রে যান তাহলে প্রত্যেকটা জায়গায় আপনার নগদ প্রদান গ্রহণ সবকিছুই আছে, তাই না? সবকিছুই হচ্ছে আপনার মনে করেন কি যে আপনার মনে করেন কি যে ডাটার খেলা। সো আপনি যখন মেশিন লার্নিং এর প্রথম দিকে যখন অন্তর্ভুক্ত হবেন তখন ডাটা মাইনিং নিয়ে একটা কথা আছে। ডাটা মাইনিং বলতে সাধারণত বোঝা যাচ্ছে হলো আপনার কাছে 1 কোটি ডাটা আছে, আপনি সেই ডাটাগুলোকে ডাটা মাইনিং করতেছেন। মাইনিং বলতে কি, আপনি কমায় নিয়ে আসতেছেন কোনোভাবে কম্প্রেসড করে, সেই কম্প্রেশনটা আপনি যদি মেশিনের ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন, মানে আপনার মেশিন যতটুকু ডাটা নিতে ক্যাপাবল, আপনার হবে, আপনার কাজ হবে হলো সেই রকম ডাটা আপনার মেশিনকে দিয়ে লার্ন করানো। তাহলে আমি একদম সহজ একটা উদাহরণ দেই। আজকে বৃষ্টি হচ্ছে, গতকালকে বৃষ্টি হয়েছিল, আমাদের প্রত্যেকের ফোনেই ওয়েদার আপডেট আসে, তাই না? আপডেটটা কিভাবে দিচ্ছে? আপডেটটা হলো আমরা যদি ভিজুয়ালি চিন্তা করি তাহলে উপরে রাডার আছে বা উপরে স্যাটেলাইট আছে, সে হলো বিভিন্ন কিছু ক্যাপচার করে একটা পরবর্তী দিনে বৃষ্টি হতে পারে কি না, ঠিক আছে, পরবর্তী দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু সেইটার প্রবাবিলিটিটা কিন্তু সে মেজার করতেছে। কিসের উপর বেস করে? আপনার বিগত 1 সপ্তাহে বৃষ্টি হচ্ছে কি না, ঠিক আছে, এটার উপর বেস করে। এই প্রত্যেকটাই কিন্তু আপনার কি, আপনি যদি একটু ফান্ডামেন্টালি চিন্তা করেন তাহলে এটা কিন্তু একটা ডাটার খেলা, তাই না? সো ওই ডাটার ওপরে ও অ্যানালাইসিস করে আপনার মডেল বলতেছে হচ্ছে পরবর্তী দিন বৃষ্টি হবে কি না, এরকম কিছু। সো আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার মনে করেন কি যে আপনার মেশিন লার্নিং বা রিসার্চের ক্ষেত্র আছে। কারণ হচ্ছে কি, আপনি কিন্তু কোনো মানে কোনো ফিল্ডেই আর ম্যানুয়াল নেই,
প্রত্যেকটা ফিল্ডেই আপনি দেখেন, আপনি আমাকে এমন একটা ফিল্ডের কথা বলেন যে ফিল্ডে টেকনোলজি নাই। প্রত্যেকটা ফিল্ডেই, পৃথিবীর প্রত্যেকটা ফিল্ডে, ইচ এন্ড এভরি ফিল্ডেই কিন্তু আপনার মনে করেন কি টেকনোলজিকে অ্যাপ্লাই করা হচ্ছে। কি কারণে? জীবনকে মানে সহজ করার জন্য। সো আপনি ফাইন্যান্স নিয়ে পড়তেছেন, অবশ্যই আপনি আস্তে আস্তে রিসার্চে ঢুকতে পারবেন, ঠিক আছে? আর ফাইন্যান্স বিষয়ক ফান্ডামেন্টাল কিছু রিসার্চও আছে। সো আপনি আস্তে 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 শুরু করতে পারেন অবশ্যই, এবং এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন যে ফাইন্যান্সের ফিল্ড গুলো আসলে, রিসার্চ ফিল্ড গুলো কোথায় বা কোন কোন ক্ষেত্রে কাজে লাগাইতে পারি। যে ফিল্ডটা আপনার ইন্ডিভিজুয়ালি পছন্দ হবে ওই ফিল্ডে ঢুকে যান, কয়েকদিন অ্যানালাইসিস করেন, আপনি আস্তে আস্তে ইন্টারেস্ট পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আশা রাখি পিঙ্কি আপু আপনার কোশ্চেনে অ্যান্সারটা পেয়েছেন। সো সাকিব ভাই, আমরা আবার আলোচনায় চলে যাই, ঠিক আছে? আমরা ইনশাআল্লাহ আবার কোশ্চেন অ্যান্সার দিব। তো যেটা আমি বলতেছিলাম যে লাইক আপনি একটা রিসার্চ আইডিয়া কিভাবে জেনারেট করেন এবং ওই আইডিয়াটা কিভাবে আমরা আমাদের বিভিন্ন পাবলিকেশনে আসলে একসেপ্ট করাইতে পারি। তো আপনি কি প্রসেস গুলো ফলো করেন, এটা জাস্ট জানতে চাচ্ছি। আচ্ছা, প্রসেস, এটা আমার মানে সমসাময়িক যে অ্যাক্টিভিটিস সেটার উপর বেস করেই আপনার কোশ্চেনের অ্যান্সারটা দেই। যেমন মনে করেন যে গতকালকে আমি একটা রিসার্চ প্রপোজাল নিয়ে কাজ করতেছিলাম, ঠিক আছে? একটা কোম্পানি, সে আমার প্রফেসরকে বলছে যে তোমার কাছে কিছু সিসিটিভি সার্ভেলেন্স ক্যামেরা আছে না, সেই সিসিটিভি সার্ভেলেন্স ক্যামেরার ছবি আছে, ঠিক আছে? এক, দুই নম্বর হচ্ছে তোমার কাছে কিছু ড্রোনের ছবি আছে, ঠিক আছে? ছবি অথবা ভিডিও তোমার কাছে সেটা আছে, হ্যাঁ। এবার তোমার কাছে হচ্ছে কিছু স্ট্রিট ভিউ এর ছবি আছে, ঠিক আছে? তোমার কাছে এরকম বিভিন্ন টাইপের ছবি আছে, হ্যাঁ। এই সকল ছবিগুলো থেকে আমার একটা কাজ করে দেয়া লাগবে। কি কাজ করে দেয়া লাগবে? এই সকল ছবিতে, মনে করো ড্রোনের ভিডিওতে আমার অনেকগুলো মানুষ আছে, গরু আছে, ছাগল আছে, এরকম অনেক অবজেক্ট আছে না, এই অবজেক্ট গুলো ডিটেক্ট করে দেয়া লাগবে, ঠিক আছে? বা সিসিটিভি সার্ভেলেন্স ক্যামেরার বিভিন্ন অবজেক্ট আছে, এগুলোকে ডিটেক্ট করা লাগবে। কেন করা লাগবে? এর বিভিন্ন কারণ আছে। মনে করেন কি আপনার কাছে আপনি একটা কারখানার মালিক, আপনি সেই কারখানায় একটা সিসিটিভি লাগাইছেন, ঠিক আছে? আপনার কারখানায় অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, হ্যাঁ। সেই জিনিসগুলোর আপনার যে কোনো সময় কিন্তু চুরি হইতে পারে। এখন চোর কি করবে? চোর কি সিসিটিভির সামনে দিয়ে আসবে? কখনোই না। আজকালকার চোররা খুবই চালাক, তাই না? তারা কি করবে? পলায় মেশিনের পিছন দিয়ে এসে আপনার জিনিস চুরি করে নিয়ে গেল। সো কথা হচ্ছে কি যে এগুলো আপনার মেশিনের পিছনে একজন মানুষ দাঁড়ায় আছে, এটাকে অক্লুশন বলা হয়ে থাকে, ঠিক আছে? সো আমার যে মডেল, সে মডেল এই সকল পার্সন গুলোকেও ডিটেক্ট করতে পারবে, হ্যাঁ। সো সেক্ষেত্রে তুমি কিভাবে একটা কাজ করবা, 3 বছরের একটা রিসার্চ প্রপোজাল আমাকে লিখতে বলা হলো। সো সেক্ষেত্রে মানে আমি জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। আমি আশা রাখি এটা শেয়ার করার মাধ্যমে আপনি আইডিয়াটা পেয়ে যাবেন যে কিভাবে একটা আইডিয়া করবেন। সো প্রথমত এক্ষেত্রে আমাদের কিছু কাজ করা লাগবে। যেমন মনে করেন সবসময় আপনার রিয়েল টাইম চিন্তা করা লাগবে। ড্রোন থেকে যে ভিডিও করতেছেন, সবসময় কি আপনি আসল মানে যে মানুষ বা আসল অবজেক্ট যেটা সেটা ধরতে পারতেছেন না? আপনার কাছে কিন্তু ড্রোনের ভিডিওগুলো অনেক সময় কি লাগবে? ঝাপসা লাগবে। সিসিটিভি ক্যামেরার, আপনি মনে করেন যদি কখনো মেট্রোপলিটন পুলিশের যে পুলিশরা যে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ গুলো দেখে, আপনি একটু খেয়াল করে দেখবেন যে ওই ফুটেজ গুলো কিন্তু অনেকটা কি থাকে, ঝিরঝিরি থাকে, তাই না? আপনি কিন্তু ভালো করে দেখতে পাচ্ছেন না। সো এইখান থেকে হলো আপনার কি করা লাগবে, এখান থেকে কি করা লাগবে সেটা জানতেছেন আপনি, যে আমার এই যে ছবি, এই ছবিটা অনেক নয়েজ ভরা, তার মানে কি এই নয়েজ আমার সরাইতে হবে, ঠিক আছে? এইবার আপনি এই ফিল্ডে চলে আসেন। তাহলে ছবি থেকে নয়েজ সরাই কি করে? এইবার ছবি থেকে নয়েজ সরাচ্ছে অনেক মেথড আপনি পাবেন, অনেক পেপার পাবলিশ হয়েছে, অনেক হচ্ছে, ঠিক আছে? যত আস্তে আস্তে পেপার আপনি পড়তেছেন, ঠিক আছে, আপনি মনে করেন 5টা পেপার পড়লেন, আপনি একটা অদ্ভুত জিনিস দেখবেন। 5টা পেপার পড়ার পরে আপনার ব্রেনের নিউরন গুলো আস্তে আস্তে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, যে ভাই তো এই করতেছে, ও ওইটা করলো না কেন? তাহলে ওর মধ্যে কিছু গ্যাপ আছে অবশ্যই, তাই না? এই যে যখন আপনি গ্যাপ ধরা শুরু করবেন আস্তে আস্তে, এইবার আপনার মাথায় আইডিয়া জেনারেট হওয়া শুরু হবে,
ঠিক আছে, এইবার এইভাবে হলো আস্তে আস্তে হলো আপনার মাথায় আইডিয়া আসবে। এবার হচ্ছে আপনার এই আইডিয়া থেকে আমি এবার পেপার পাবলিকেশনের দিকে যাব কি করে, এইটা বেসড অন ইওর নলেজ, আপনার নলেজ কতটুকু, কত ফিল্ড ধরে মানে আছে, ঠিক আছে, সেইটার উপর ডিপেন্ড করবে ওই আইডিয়ার উত্তর আপনার ব্রেন দিবে কিনা। আপনার নলেজ যত বেশি হবে ওই আইডিয়ার অ্যান্সার আপনার ব্রেন তত তাড়াতাড়ি দিতে পারবে, যে আচ্ছা এইখানে এই সমস্যা, ও আমি তো, তাহলে তো এটা এভাবে এইভাবে করা যায়, ঠিক আছে। এইবার হলো ওইটা নিয়ে ঘাটাঘাটি শুরু করেন, যে আচ্ছা আমার স্টেপ গুলো তাহলে এই, ওকে, তাহলে সিকুয়েন্সিয়ালি আস্তে আস্তে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, আস্তে আস্তে কিন্তু আপনি ওই যে পেপারের দিকে চলে যাচ্ছেন, ঠিক আছে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য টোটাল ওয়ে অফ generating an idea from a research proposal, and then you have to start your journey according to your brain and idea and your knowledge. So I think এটাই হচ্ছে আসলে রিসার্চারদের মাথার মধ্যে ব্রেনের নিউরন যত কাপাকাপি হবে তত আইডিয়া জেনারেট হবে। আই থিঙ্ক আমার অ্যান্সার আমি দিতে পারছি আপনার কোশ্চেনের অ্যান্সার। হ্যাঁ, এটা এটা থ্যাংক ইউ সো মাচ। বাট আমি একটু ধরেন যে কিছু আমারও এক্সপিরিয়েন্স শেয়ার করি, তো হ্যাঁ আমি অবশ্যই। স্ক্রিনটা শেয়ার করি ভাই। আচ্ছা, সময় আসবে, আমার সময় চলে যাবে। ওনাদের সব আমার দায়িত্ব, বাবা আছে ওনারাই দেখবে সব। আমার বাড়ির বড়রা আছে, তারপরে মারা আছে। সাকিব ভাই দেখতে পাচ্ছেন? না এখনো শেয়ার হয় নাই। ও হ্যাঁ, হইছে 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 হইছে। সবাইকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ না, একটা জায়গা দেখা হয়নি। একটাই হইছে আর একটা হয়নি। হ্যাঁ আরেকটা হইছে। আহ, হুম না কে বলছে তো? কিন্তু চলে যায়, পরের দিন তো ঘুমাতে হয়। এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখেন তো। হুম 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 দেখা যাচ্ছে। বাজারে যেতে হয়। আমি একটা ইমেজ দেখাবো। আপনি যেহেতু ড্রোনের কথা বললেন, সো হুম 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 এই ইমেজটাকে সবাই দেখতে পাচ্ছি? হুম? ঘুমাতে হুম দেখা যাচ্ছে। আমার ওকে, থ্যাংক ইউ। সো বেসিক্যালি এটা আমাদের একটা কাজ ছিল ভাই, সেটা হলো যে হুম একটা ড্রোন দিয়ে আমি একটা এরিয়াতে হুম সবচেয়ে বেশি পলিউটেড এরিয়া কোন, পলিউটেড জায়গা কোনটা, এটা আমাকে ডিটেক্ট করতে হবে, বুঝছেন? রিজিয়ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পলিউটেড রিজিয়ন কোনটা এই যে সেটা। দেখেন সবচেয়ে যে রেডটা দেখছেন, রেড, হুম 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 এটা হলো সবচেয়ে পলিউটেড এরিয়া, মানে যেটার একুআই হলো আপনার 150-এর বেশি, ঠিক আছে। হুম এখন এটা আসলে এই যে বের করাটা না কোনো চ্যালেঞ্জিং কাজ না, কথা বুঝছেন, যেহেতু আমরা সেন্সরের মাধ্যমে একটা পরিবেশের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বের করা যায়, ঠিক আছে। কিন্তু আমাদের প্রফেসর যেটা বলতেছিল যে বর্তমানে যে ধরনের ড্রোন গুলো আছে, এই ড্রোন গুলো আসলে ক্যাপাসিটি অনেক হাই না, মানে ওদের ব্যাটারি লিমিটেশনটা অনেক বেশি, বুঝতে পারছেন? হুম সো যত কম চলাচল করে ডিস্টেন্সের মধ্যে যাইতে পারবে ততই ভালো, এটা হলো একটা অবজেক্টিভ দিচ্ছে, ঠিক আছে। মানে আমাকে কম পাথ ব্যবহার করতে হবে হুম যাতে আমার এনার্জি কম খরচ হয়। হুম সেকেন্ড এনার্জি হলো, কনজাম্পশন আর কি। হুম সেকেন্ড যেটা বলছে যে তুমি কিন্তু জানো না কোথায়
হাইয়েস্ট পলিউটেড এরিয়া আছে, আচ্ছা বুঝছেন, প্যাচ লাগাই দিছে। ধরেন যে হুম আপনার এই জায়গাও থাকতে পারে, আপনার এই জায়গাও থাকতে হুম পারে, যে কোনো একটা হুম জায়গায় থাকতে পারে। সেটাই তো আরেকটা প্যাচ লাগাইছে কি, একটা জায়গায় তো থাকবে না, থাকবে একাধিক জায়গায়। তো একাধিক জায়গাও নির্ধারণ করতে হবে, ঠিক আছে। কথাটা সো যখন এরকম একটা সিচুয়েশন সে বলল, এই আইডিয়াটা ধরেন যে আমি মানে আইডিয়া বলতে এটা আমি কিভাবে সলভ করব, এটা আমাদের বের করতে সময় লাগছে প্রায় 1 বছরের উপর, সেটাই ঠিক আছে। আচ্ছা ওটা মনে করে যে হুম মানে এমনও গেছে যে ধরেন আমি পুরা হতাশ হয়ে গেছিলাম, ঠিক ওদের আছে, ওদের যে আমি তো হুম আসলে কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। হুম আবার এখানে ইউজ হুম করতে বলছে রিইনফোর্সমেন্ট লার্নিং, ঠিক আছে। আচ্ছা সো ফাহিম ভাই দেখছে, ফাহিম ভাইকে আমি দেখাইছি যে আমি মাঝে মাঝে হুম এরকম হইতো যে আমি হুম ওয়াশরুমে যেখানে হাত মুখ ধুইতাম, ওখানে আমি হুম আইডিয়া জেনারেট করার জন্য ওই দেয়ালে ড্র করছি, হুম বুঝতে পারছেন। হুম সো আমি যেটা সবাইকে বলতে চাই যে আসলে আইডিয়া জেনারেট করা তো অনেক চ্যালেঞ্জিং একটা কাজ, ঠিক আছে। হুম কারণ আপনার আইডিয়া নিয়ে আপনি ধরেন যে আজকে যে আইডিয়া নিয়ে ঘুমাচ্ছেন না, কালকে দেখবেন যে আপনার আইডিয়াটা অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে পাবলিশ হয়ে গেছে, হুম তাই না সাকিব ভাই? এটা হ্যাঁ, খুবই প্যাথেটিক একটা জিনিস আসলে এটা তো খুব প্যাথেটিক। মানে আপনি একটা সুন্দর আইডিয়া পাইছেন, রাস্তায় ঘুরতেছেন অথবা পিজা খাচ্ছেন, কফি খাচ্ছেন, আপনি সুন্দর একটা আইডিয়া পাইছেন, ঘুমাইছেন, পরের দিন দেখলেন যে ওই আইডিয়াটা এক্সিকিউট হয়ে গেছে, ঠিক এটা আছে। এটা আমার এটা হচ্ছে আপনি যেটা বললেন, আমি একটু ইন্টারফেয়ার করলাম, সরি ফর দ্যাট। সো এটা হচ্ছে একদম প্রিভিয়াস উইকের কথা, ঠিক আছে। আমি 2 সপ্তাহ ধরে একটা আইডিয়া ভেবে যে এইভাবে এইটা আমি এটাকে অ্যাপ্লাই করব, জাস্ট আমি সার্চ দিলাম, ভয়তে ভয়তে সার্চ দিছি, হ্যাঁ, ভয়তে ভয়তে সার্চ দিয়ে দেখি আইসিসিবি 2022-তে অলরেডি তারা পাবলিশ করে ছেড়ে দিছে, ঠিক আছে, এবং ওরাল পাইছে সেই পেপার। হ্যাঁ, তো এটা খুবই প্যাথেটিক একটা বিষয় আর কি। এখন হ্যাঁ দেখেন সালমান ভাই। 1 বছর পরে আমরা অনেক অ্যানালিসিস করে বিভিন্ন ম্যাথমেটিক্স এর টার্মস কন্ডিশন ব্যবহার করে আমরা এই 5টা প্যাটার্ন ইন্ট্রোডিউস করি। এই 5টা প্যাটার্ন কিন্তু অনেকে ইউজ করছে, বাট আমরা একটু অন্যভাবে ইন্ট্রোডিউস করি। অন্যভাবে আচ্ছা এবং এক এক সিচুয়েশনে মানে ড্রোন এক একটা এনভায়রনমেন্ট বুঝে এক এক ধরনের মুভমেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা হুম ওকে, সো অ্যাজ এ রেজাল্ট আমি যদি আমাদের রেজাল্টটা দেখাই, যে যে আমরা এরকম কয়েকটা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছি। সবাই দেখতেছেন? সাকিব ভাই বাদে অন্যরা একটু বললেন দেখতেছেন কিনা, ইয়েস অর নো। ওকে, আচ্ছা, এই বাম পাশেরটা হলো বুঝছেন মানে এক্সিস্টিং ওয়ার্ক, মানে আমি যার সাথে কম্পিট করতেছি, যার সাথে কম্পেয়ার হুম করতেছি, ঠিক আছে। হুম আর এই ডান পাশেরটা হলো আমাদের। ওকে, হুম এই যে এই ডট গুলা হলো ড্রোন আর কি, ওই ডট গুলাতে থামছে, থেমে একুয়াই কালেক্ট করছে, বুঝছেন। হুম তার মানে বলেন তো কোন জায়গাটায় বেশি থামছে 3টা ইমেজ থেকে, মানে বাম পাশের ইমেজ গুলোতে থামছে না ডান পাশের ইমেজ গুলোতে? বাম হুম পাশে। তার মানে কি দেখেন, মানে আপনি ড্রোন যখন একটা জায়গায় থামে, সে এই কি হচ্ছে যে ডাটা কালেক্ট করতেছে, ইমেজ ইমেজ দিয়ে ক্যাপচার করতেছে, ওখানে কিন্তু ড্রোনের একটা ক্যাপাসিটি অথবা এনার্জি ক্ষয় হচ্ছে, তাই না। সো যত বেশি আপনি থামবেন, যত বেশি প্রসেস করবেন, আপনার এনার্জি কিন্তু তত কি হবে, চলে যেতে থাকবে, ঠিক আছে। সো আমরা কিন্তু ধরেন যে এই পেপারটা আমাদের হতে সময় লাগছে প্রায় 2.5 বছর, ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ 2.5 বছর পরে আমরা আমরা 2বার রিজেক্ট হয়েছি, ঠিক আছে। অনেকে পাত্তাই দেয় নাই, আমাদের আইডিয়া বাদ, এটা কখনোই সম্ভব না, বাট 2বার রিজেক্ট হওয়ার পর ইমপ্রুভ করার পর এই জায়গাটায় দেখেন, এই জায়গাটা আমরা সবচেয়ে চ্যালেঞ্জ ফেস করছি। এই যে এই জায়গাটায় দেখেন, এই যে একটা পয়েন্ট দেখছেন আমার মাউসটা যেখানে, হুম এইটা দেখেন, এটা এখানে কেন চ্যালেঞ্জ, এখানে দেখেন ডিফারেন্সটা কিন্তু বেশি নাই, বুঝছেন। হুম মানে হুম অনেক ক্লিন একটা এরিয়া, মানে ব্লু মানে অনেক ক্লিন, খুবই ক্ষুদ্র জায়গায় আর কি পলুটেড এরিয়া আছে, বুঝছেন। এখন ড্রোন এই জায়গায় যায় না, আমাদের অনেকক্ষণ থেমেছিল,
বুঝছেন? ও কনফিউজ হয়ে গেছে, ও তো কোনো কিছুই খুঁজে পাইতেছে না। দেখেন কোনো কিছুই খুঁজে সিমিলার, পাচ্ছে না। হ্যাঁ সিমিলার প্যাটার্ন অ্যাকশন নিচ্ছে সে। এই জায়গায় সে একটা মানে সে না মানে আমার ওই মেশিন লার্নিং অ্যালগরিদম কি করছে, সে রিভার্স হয়ে গেছে, বুঝছেন? রিভার্স হয়ে এই জায়গাটায় থামছে, আবার কিছুক্ষণ ছিল, তারপর এখান থেকে সে আবার কাজ করা শুরু করছে। ঠিক আছে, ওকে। সো এইটা, এই পেপারটা কেন দেখাইলাম, মানে এরকম অনেকগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাজ আছে আর কি, সাকিব ভাইয়েরও আছে, ফাহিম ভাইয়েরও আছে। ঠিক আছে, যে সাকিব ভাইয়ের পেপার গুলো আপনারা এখান থেকে পড়তে পারেন। আমাদের সিভিপিআর, ফাহিম ভাইয়ের কিছু সিভিপিআর এ কাজ আছে, এখান থেকে দেখতে পারেন। এগুলা কেন বললাম, যে একটা ধরেন যে সুন্দর আইডিয়া একসেপ্ট করাটা জন্য কিন্তু অনেক কষ্ট করতে হবে, সময় দিতে হবে। ঠিক আছে, আপনার রিসার্চ একটা টার্ম আছে, সেটাকে বলে হলো পারসিস্টেন্স আর রেজিলেন্ট। এটা মানে হলো আপনার আইডিয়া দেখবেন যে আরেকজন পাবলিশ করে ফেলছে, অথবা আপনার আইডিয়া কেউ রিজেক্ট করে ফেলছে। আপনি রিসার্চ প্রপোজাল লিখছেন, রিজেক্ট করে ফেলছে। আমি যখন প্রথম পেপার লিখছিলাম, প্রফেসর পিয়ং, আপনি সাকিব ভাই দেখছেন কিনা জানি না, সবচেয়ে টাফেস্ট প্রফেসর ছিল চোসান ইউনিভার্সিটির। উনি প্রথম দিনে আমার পেপার ছুঁড়ে মারছে, বুঝছেন সাকিব ভাই, মানে পুরা লিটারালি ছুঁড়ে মারছে। হোয়াট ইজ দিস সালমান? ঠিক আছে, আমি তো মনে করেন যে সে, ঠিক আছে। সো এটা একদম কমন বিষয়। সো আপনার আইডিয়া আসছে, বাট আপনি জানেন না কিভাবে করবেন, লেগে থাকতে হবে ভাই। ঠিক আছে, আপনি যদি লেগে থাকেন, এবং অবশ্যই দেখেন আমরা কিন্তু একা একা রিসার্চ ওয়ার্ক করি না। যেমন সাকিব ভাইয়ের কিন্তু একজন সুপারভাইজার আছে, অ্যাডভাইজার আছে, আমারও কিন্তু এক দুজন অ্যাডভাইজার আছে, ফাহিম ভাইয়েরও অ্যাডভাইজার আছে। ইভেন তো আমরা অনেক ভালো কাজ শিখতেছি করতেছি, তাও কিন্তু আমাদের একজন মেন্টর আছে, আমাদের একজন অ্যাডভাইজার আছে, যার সাথে আমি আইডিয়া শেয়ার করলে সে তার এক্সপিরিয়েন্স থেকে একটা গাইডেন্স দিয়ে দেয়। যেটা আপনাদেরও থাকতে হবে, আপনারা যারা রিসার্চ ওয়ার্ক করতে চান, যে আপনি যখন রিসার্চ ওয়ার্ক শুরু করবেন, আপনি একা কখনোই পারবেন না ভাই। কারণ কি, এটা ফোকাস রাখা যে কতটা ডিফিকাল্ট ভাই, এটা আমি বলে না সাকিব ভাই, ঠিক বলছি? প্রচুর ডিফিকাল্ট। মানে এটা ইটস নট লাইক সফটওয়্যার ডেভেলপমেন্ট সেক্টর। ঠিক আছে, যে আপনি ওখান থেকে আরো বেশি পরিমাণে ফোকাস রাখতে হয়। ঠিক আছে, কারণ আপনি অনেক পেপার পড়তেছেন, যার পেপারই পড়েন না কেন আপনি দেখতেছেন যে আপনার আইডিয়া ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, আপনি একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়তেছেন, হায় হায় আমি কোনো আইডিয়া পাচ্ছি না, আইডিয়া পাচ্ছি না, আইডিয়া পাচ্ছি না। কিন্তু আপনি যদি লেগে থাকেন, তারপর শেয়ার করেন, কথা বলেন। যেমন সাকিব ভাই, আমাদের একটা কলিগ আছে বুঝছেন, সিফাত, ওই যে সিফাতকে তো চিনেন তাই না? তো আমার একটা কাজের জন্য সিফাত ওই কাজে খুবই ভালো, ঠিক আছে, বুঝছেন? সো ওইটা হলো আপনার ওয়্যারলেস আইওটি সেক্টরে। তো আমার মনে আছে সিফাতকে নিয়ে আমি ওই যে পিজার দোকানে যাইতাম প্রতিদিন, টানা 2 উইকস আমি পিজা খাইতাম, আমরা একসাথে পিজা খাইতাম, আর ওই কনসেপ্টটা বুঝতাম। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে কিন্তু সিফাত আমার একটা গার্ডিয়ান হয়ে গেছে। ওকে, সো আমি যেটা আমাদের অডিয়েন্সকে বলবো, যে আসলে আপনারা যারা রিসার্চের সাথে ভালোভাবে লেগে থাকতে চান, অবশ্যই একজন মেন্টর যেন আপনার সাথে থাকে। ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার রিসার্চ ওয়ার্কটা অনেক ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এখন আমরা কোশ্চেনে যেতে পারি, তাই না? আচ্ছা, সপ্তর্ষি সাদিয়া আপু কোশ্চেন করছে, আমি একটি পাবলিক ভার্সিটিতে বিএসসি সেকেন্ড ইয়ারে, অলসো আই এম মাদার অফ 4 years ওল্ড চাইল্ড। আচ্ছা, এসে স্কলারশিপ সহ মাস্টার্স করতে চায়, তো কোন কান্ট্রি ভালো হবে মাস্টার্স এর জন্য স্কলারশিপ? কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, এখন থেকে কি কি প্রিপারেশন নিতে হবে? তো ভাই ইনশাল্লাহ হায়ার স্টাডি কিভাবে স্কলারশিপ আমরা গ্র্যাব করতে পারি একটু বলবেন কি? আচ্ছা, সো ফার্স্ট অফ অল এটা এক্ষেত্রে আপনার মনে করেন কি, যে আপনার প্রিভিয়াস যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড সেটা অনেকটা ডিপেন্ড করবে, সেইটার উপরে আপনার মনে করেন আপনার কান্ট্রি চুজ করতে হবে। এবং সেক্ষেত্রে আপনাকে নিজেকেই বাঁচতে হবে যে আপনার অ্যাকর্ডিং টু ইয়ার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হুইচ কান্ট্রিজ আর সুইটেবল ফর ইউ। সো
এটা হচ্ছে আপনি প্রথমে চুজ করেন, দেন হচ্ছে আপনাকে অলসো ফিল্ড তো অবশ্যই আপনি চুজ করবেন, এক্ষেত্রে হচ্ছে এটা এটা আপনার উপরে। অ্যান্ড দেন আপনাকে আহ, আহ, আপনাকে তারপরে হচ্ছে যে সকল ওই কান্ট্রিতে যে সকল ভার্সিটি গুলো আছে, সেই ভার্সিটিতে আপনার ফিল্ড গুলো, আপনার মানে সরি আপনার সাবজেক্টের অ্যাডমিশন হয় কিনা, হচ্ছে কিনা, মানে কোথায় হচ্ছে, কোন কোন জায়গায় হচ্ছে। আপনি দুই ভাবে অ্যাপ্লাই করতে পারেন। ফার্স্ট অফ অল আপনাকে আপনি সেন্ট্রালি অ্যাপ্লাই করতে পারেন কোন একটা ভার্সিটিতে, সেটা হচ্ছে আপনার আর হচ্ছে এর এছাড়াও আপনি প্রফেসর সার্চ করতে পারেন। যদি আপনি কমপ্লিট রিসার্চ ফিল্ডে যাইতে চান তাহলে সেক্ষেত্রে মানে মাস্টার্স করতে চান, যেখানে আপনি একজন গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হবেন আমাদের মতো, আমরা যেরকম ছিলাম বা আছি। সো আপনাকে সেক্ষেত্রে প্রফেসর সার্চ করতে হবে এবং সেই প্রফেসরকে আপনাকে মানে আপনার মেইল দিতে হবে যে প্রফেসর আপনার কাজের সাথে আমার কাজ মেলে। ঠিক আছে, আপনাকে একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখে প্রফেসরকে দিতে হবে। প্রত্যেকটা প্রফেসর এইটা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যে তার কাজ আপনি কিভাবে করবেন। আপনার যে নলেজ আছে, আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সেইটা দিয়ে আপনি তার কাজ কিভাবে করবেন। আপনি যত ভালো ব্যাখ্যা করতে পারবেন, আপনি যত প্রফেসরকে পটাইতে পারবেন, বাংলায় আমরা বলি পটাইতে, ইংলিশে বলি হলো কি, ইংলিশে বল কনভিন্স করা। ঠিক আছে, সো আপনি যত মানে ভালোভাবে প্রফেসরকে কনভিন্স করতে পারবেন, প্রফেসর যদি আপনাকে অ্যাকসেপ্ট করে দেন ইউ আর অ্যাকসেপ্টেড। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল প্রথম পয়েন্ট, অ্যাকর্ডিং টু ইয়ার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনাকে কান্ট্রি চুজ করতে হবে, কান্ট্রির আন্ডারে যে ভার্সিটি গুলো আছে ভার্সিটি, দেন ওই ভার্সিটি গুলোতে আপনার ফিল্ড বা রিসার্চ ফিল্ড বা ডিপার্টমেন্ট যা আছে কিনা, এবং অ্যাপ্লাই করার ধরন দুইটা, একটা হলো সেন্ট্রালি অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে প্রফেসর কে মেইল করা আর কি। এইটাই হচ্ছে ওভারঅল ওয়ে আর কি, আমার যা মনে হয়। এই তো। হ্যাঁ, সালমান ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার একটা কোশ্চেন নেই, মেহেদী হাসান কোশ্চেন করেছেন, আমি রিসার্চ করতে চাই আপনাদের সাথে, কিভাবে ইনভলভ হইতে পারি, আপনারা কিভাবে হেল্প করবেন? সো আমাদের বিভিন্ন রিসার্চ গ্রুপ আছে। সাধারণত আমরা দুইটা সেক্টরে এখন কাজ করতেছি, একটা হলো এনএলপি আর একটা হলো কম্পিউটার ভিশন। সো যারা ধরেন যে ইমেজ ভিডিও নিয়ে কাজ শিখতে চান, তারা আমাদের কম্পিউটার ভিশন ব্যাচে এনরোল হতে পারেন। ঠিক আছে, সো আমাদের 5 নম্বর ব্যাচে আর কি রেজিস্ট্রেশন চলতেছে। আহ, এটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, 9 তারিখে শুরু হবে। সো আমি যদি একটু দেখাই, সো যদি আপনি ইমেজ নিয়ে কাজ করতে চান তাহলে আমাদের কম্পিউটার ভিশন ব্যাচে ভর্তি হতে হবে। এটা একদম বেসিক থেকে শেখানো হবে, বাট আপনি পাইথন প্রোগ্রামিং ফান্ডামেন্টালসটা জেনে থাকবেন। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমি এখানে আমাদের ধরেন যে বিভিন্ন রিসার্চ ওয়ার্ক হয়, যারা ধরেন যে ইন্টারেস্ট থাকে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন রিসার্চ ওয়ার্ক করি, এবং কিভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত রিসার্চ গুলো কন্ডাক্ট করতে হয়, এটাতে আমরা আলহামদুলিল্লাহ ভালো সময় নিয়ে আমরা গাইডলাইন্স গুলো দেই। ঠিক আছে, আর আপনি যদি টেক্সট ডাটা নিয়ে কাজ করতে চান, ঠিক আছে, তাহলে আপনি আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটাকে আমরা বলতেছি এনএলপি, এই ব্যাচেও ভর্তি হতে পারবেন। এটাতেও আমাদের রেজিস্ট্রেশন চলতেছে। সো এখানেও ধরেন যে আমাদের আলাদা একটা রিসার্চ গ্রুপ আছে যারা আমরা এনএলপি নিয়ে কাজ করি আর কি। ঠিক আছে, তো সাধারণত আমরা যেটা করি যে যখন একটা ব্যাচ শুরু হয়, ব্যাচ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই কয়েকটা ক্লাস চলে যাওয়ার পরে আমরা কি করি যে আমরা যাদের সাথে ইন্টারেস্টেড তাদেরকে আমরা একটা ফর্ম দেই। সো যারা ইন্টারেস্টেড তারা ওই ফর্মটা ফিল আপ করে, তাদেরকে নিয়ে তারপর আমরা বিভিন্ন টপিক অ্যাসাইন করে আমরা রিসার্চ ওয়ার্ক গুলা করি। ঠিক আছে, সো আই থিঙ্ক কি জানি মেহেদী হাসান আপনি অ্যান্সারটি পেয়েছেন। আর এরপরে ভাই অনুরোধ রাহি ভাই কোশ্চেন করছে, আমি কি রিসার্চ পেপার পাবলিশ করতে পারবো? আমি হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করতে চাই। আমার মেকাট্রনিক্স নিয়ে পড়ার ইচ্ছা। মেশিন লার্নিং নিয়ে আমি অনেক জানাশোনা করছিলাম 2 বছর আগে। ভাই মেকাট্রনিক্স। আচ্ছা, মেকাট্রনিক্স নিয়ে, ও আচ্ছা, হ্যাঁ, আমার ডিপার্টমেন্টে মেকাট্রনিক্স ল্যাবও আছে নিস্তালায় আর কি। মেকাট্রনিক্স নিয়ে অবশ্যই আপনি পড়াশোনা করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আমি যে একটু আগে যে এরকম ভাবে বললাম, আপনার সেক্ষেত্রে কান্ট্রি চুজ করে আপনাকে
আপনাকে মেকাট্রনিক্সের যে সকল প্রফেসর আছে সেই প্রফেসরদেরকে আপনাকে মেইল করতে হবে। তার আগে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি সাজান, যে আপনি কি কি জানেন, আপনি মেকাট্রনিক্স নিয়ে পড়তে চান, সো সেক্ষেত্রে বা রিসার্চ করতে চান, সো আপনি সেক্ষেত্রে হচ্ছে মানে কি কি বেসিক আপনার আছে, সেই বেসিক দিয়ে আপনি কিভাবে প্রফেসরের কাজে ইনভলভ করবেন, এইটা আগে আপনার নিজেকে সাজাইতে হবে। সাজায় তারপরে আপনি প্রফেসর খোঁজা শুরু করেন নির্দিষ্ট দেশের জন্য। আশা করি আপনি আহ, মানে রিসার্চ অংশগ্রহণ করতে পারবেন, আপনি হায়ার স্টাডিজে যাইতে পারবেন আশা করি, ইনশাল্লাহ। আচ্ছা, মারুফ ভাই কোশ্চেন করছে, কুড ইউ প্লিজ গিভ মি অ্যান ওভারভিউ অফ হায়ার স্টাডি এমএসসি পিএইচডি ইন সাউথ কোরিয়া? হ্যাঁ, সালমান ভাই আপনিই বলেন। আচ্ছা, আমি যেটা বলি যে সাউথ কোরিয়াতে অনেক অপরচুনিটি, লাইক আপনি বিশেষ নট অনলি সাউথ কোরিয়া, চায়না, জাপান, আহ, তারপরে এখন সিঙ্গাপুরে অনেক জায়গায় দিচ্ছে, থাইল্যান্ডও দিচ্ছে। তো এইসব জায়গায় আপনি অনেক জায়গায় ফুল ফান্ড স্কলারশিপ পাবেন। তো আপনি যদি কোরিয়ার কথা চিন্তা করেন, কোরিয়াতে সাধারণত দুই ধরনের স্কলারশিপ আছে ফুল ফান্ড। একটা হলো গভর্নমেন্ট, যেটাকে বলা হয় কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রাম, কেজিএসপি। এটা বছরে একবার হয়, ঠিক আছে? সো আই থিঙ্ক নেক্সট ইয়ার হলো লাস্ট সময়, মনে হয় মার্চ অথবা এপ্রিল পর্যন্ত, এখন মনে হয় ওপেন হয়ে গেছে। তো এই কেজিএসপি তে অ্যাপ্লাই করার দুইটা প্রসেস। একটা প্রসেস হলো এমবাসির থ্রুতে, আরেকটা প্রসেস হলো আপনার প্রফেসরের থ্রুতে। ওকে, প্রফেসর না বললে আমরা ইউনিভার্সিটির থ্রুতে বলতে পারি। সো এমবাসির থ্রুতে হলো আপনি 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এমবাসির থ্রুতে যাওয়াটা হলো অনেক কম্পিটিশন বেশি থাকে। তো এই ক্ষেত্রে সবাই অনেকেই যেটা করে যে ইউনিভার্সিটির থ্রুতে। তো ইউনিভার্সিটির থ্রুতে যে করতে গেলে যেটা করতে হয় যে আপনাকে বিভিন্ন প্রফেসর, আপনাকে আগে আপনি যে ফিল্ডে রিসার্চ ওয়ার্ক করতে চান ওই ফিল্ডের প্রফেসরদের শর্ট লিস্ট করবেন। তাদের ইমেল, তাদের বিভিন্ন ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলে তাদের ইমেল পাবেন, ফোন নাম্বার পাবেন, ঠিক আছে? তো তাদেরকে আপনি ইমেল করবেন যে আমি অমুক, আমি আসলে এটা নিয়ে কাজ করছি, আমি এগুলো পারি। আপনার যদি কোনো রিসার্চ পাবলিকেশন থাকে আপনি বলবেন আমার রিসার্চ পাবলিকেশন আছে, ঠিক আছে? আচ্ছা, আহ, আর যদি তারপরে আপনি বলবেন যে আপনার সাথে আমি কাজ করতে চাই, কারণ কি আপনি যে বিষয় নিয়ে কাজ করতেছেন এটাতে আমার ক্যারিয়ার গড়ার ইচ্ছা, ঠিক আছে? সো এইভাবে করে আপনি কি করবেন, প্রত্যেকটা প্রফেসরকে আপনি মেইল করবেন। সো সাধারণত আম, আমার আমার ক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার সময় আমি মনে আছে যে আমি 500 প্লাস প্রফেসরকে মেইল করছিলাম, ঠিক আছে? সো এটা গেল কেজিএসপি। ওকে, বাট কেজিএসপি তে ইউনিভার্সিটি শুধু একটা ইউনিভার্সিটি। তো এখানে আবার ইন্টারভিউ প্রসেসের ক্ষেত্রে কিন্তু অনেক চ্যালেঞ্জিং, যে আপনাকে 5টা, এখন জানি না রিসেন্ট কোনো রুলস চেঞ্জ হচ্ছে কিনা, বাট আমার সময় 5টা ইন্টারভিউ দেওয়া লাগতো, ঠিক আছে? তো প্রত্যেকটা ইন্টারভিউতে আপনাকে কিন্তু ভালোভাবে পাশ করতে হবে। আর সেকেন্ড যে বিষয়টা হলো যে কেজিএসপি মাস্টার্স প্রোগ্রাম হয় হলো 3 বছরের, আর পিএইচডি হয় হলো সম্ভবত 4 বছরের, ঠিক আছে? সো এই 3 বছর প্রোগ্রামের মধ্যে 1 বছর চলে যায় আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? প্রথম বছরটা। এখন প্রথম বছরে ওই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যদি আপনি একটা নির্দিষ্ট পয়েন্ট না পান, তাহলে কিন্তু আপনি আর মাস্টার্সে যেতে পারবেন না। এখন রুলস চেঞ্জ হয়েছে কিনা জানি না, একটু দেখে নিবেন। আর আমাদের সময় এই রুলসটা হয়েছিল। সো এটা একটা চ্যালেঞ্জিং, আপনাকে কিন্তু কোরিয়ান ওই এখনো সময় এখনো 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 সেম আছে। আছে ভাই, এখনো ওকে, টপিক লেভেল আপনার 4 পাস করা লাগে আর কি, হ্যাঁ, 4 পর্যন্ত। তার মানে এখানে আপনার চ্যালেঞ্জটা আছে, বাট ওই সময় আপনার কোনো ধরেন যে অন্য টপিকের কোনো ক্লাস থাকবে না, রিসার্চ ওয়ার্ক থাকবে না, অনলি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। বাট ইটস নট ইজি যে আপনি টপিক 4 পাবেন, আপনাকে প্রচুর কষ্ট হুম করতে হবে, ঠিক আছে? হুম বাট কিছু ফ্যাসিলিটি আছে কেজিএসবি, যেমন আপনার এয়ার টিকিট দিয়ে দিবে, যাওয়া আসা, মানে যাওয়ার জন্য একবার, আসার সময় একবার। তারপর আপনার কিছু ওখানে যেহেতু আপনি কিছু ফার্নিচার কিনবেন, তাই না, কিছু টাকা পয়সা এক্সট্রা দিয়ে দিবে, ঠিক আছে? এখানে কিছু অ্যাডভান্টেজ আছে। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হলো আপনার অ্যামাউন্টটা ফিক্সড,
ঠিক আছে? যে ফর এক্সাম্পল Salary। আপনার মাস্টার্স এর পেমেন্ট মান্থলি ধরেন যে 50,000 টাকা, তো আপনি 3 বছরে 50,000 টাকাই পাবেন। আপনি আপনার প্রফেসর এখন আপনাকে দিয়ে 10টা প্রজেক্টে কাজ করাক অথবা 3টা প্রজেক্টে কাজ করাক, ঠিক আছে? সো যেহেতু আপনি কেজিএসপি থ্রুতে আছেন, তো আপনি একটা প্রজেক্ট পাবেন। তো এটা হলো কেজিএসপি, আপনি গভর্নমেন্ট স্কলারশিপের জন্য। নাম্বার 2 হলো ডিরেক্ট প্রফেসর, ঠিক আছে? যেটা আমরা আলহামদুলিল্লাহ আমি কেজিএসপি তে ছিলাম, কেজিএসপি তে একটা সুযোগ পাইছিলাম, লাস্টের স্টেপে আমি বাদ পড়ছিলাম, বাট পরে আর কি থার্ড ইন্টারভিউ যে প্রফেসর নিয়েছিল উনি আমাকে কল করছে যে তুমি পার্সোনাল ফান্ডে আসো আমার, ঠিক আছে? সো আপনি প্রফেসর ফান্ডিং এ যেতে পারেন। সো এটাও সেম, আপনি প্রফেসরদেরকে মেইল করবেন যে প্রফেসর আমি আপনার আন্ডারে কাজ করতে চাই, কাইন্ডলি এটা এই। সো এই ক্ষেত্রে যেটা সুবিধা হয় অনেক সময় প্রফেসর হয়তোবা ইনিশিয়ালি আপনাকে একটা সিঙ্গেল প্রজেক্টের জন্য কাজ করাবে, বাট অনেক প্রফেসর ভালো প্রফেসর থাকে, যারা ভালো প্রফেসর বলতে ফেয়ার প্রফেসর থাকে, যারা আপনাকে ধরেন যে 2টা 3টা প্রজেক্টে কাজ করাইলে অন্য প্রজেক্টের পেমেন্টটাও আপনাকে দিবে, ঠিক আছে? দেয় অনেকে, আমি আমি পাইছি আর কি, ঠিক আছে? এখন সাকিব ভাইয়ের ব্যাপারটা জানি না আমি, ঠিক আছে, বাট অনেকে দেয়। সো এটা একটা প্রবাবিলিটি থাকে যে আপনি পেতে পারেন। আর আপনার পেমেন্টটা একটু বাড়ানো যায়, ঠিক আছে? প্রফেসর ফান্ডিং এ দেখা যায় যে প্রথম 6 মাসে, অথবা যেমন আমার প্রথম 6 মাসে ছিল 50,000, 6 মাস পরে আমার ওইটা চলে যায় 60,000, মানে 10,000 আমার ইনক্রিমেন্ট হয়, মানে অ্যাকচুয়াল স্যালারি। এমনিতে ধরেন যে আমি এমনিতে তো আপনি মাস্টার্সে প্রায় 1.5 লক্ষর মতো পাবেন, মানে আপনার টিউশন ফি আদার কস্ট সহ, বাট মানে আমার পার্সোনাল খরচের জন্য এই টাকাটা দিত, ঠিক আছে? তো এটা হলো কোরিয়ার, মানে একদম সহজ। সো আপনি যদি কোরিয়ার ক্ষেত্রে চিন্তা করেন, চায়নার ক্ষেত্রেও সেম প্রসেস, জাপানের ক্ষেত্রেও সেম প্রসেস। চায়নাতে আছে সিএসসি, চায়না স্কলারশিপ প্রোগ্রাম, সামথিং লাইক দ্যাট। জাপানে আছে মেক্স, তাই না ভাই? মেক্স না নেক্সট? মেক্সড, MEXT, হ্যাঁ মেক্সড হ্যাঁ, নেক্সট স্কলারশিপ। স্কলারশিপ, ঠিক আছে? সো প্রসেস মোটামুটি সব জায়গায় সেম। সো আপনি দেখবেন যে অনেক ইমেল করা লাগবে, হতাশ হওয়ার কিছু নাই। দেখবেন যে আপনি ইমেল করতে 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 কোনো না কোনো জায়গা থেকে আপনি কল পেয়ে যাবেন, ঠিক আছে? এটাই আর কি। সো সাকিব ভাই, আমরা কোশ্চেন শেষ করে ইনশাল্লাহ ক্লোজ করে দিব, যেহেতু আপনার ওখানে প্রায় একটার উপরে বেজে গেছে। এখানে রিসার্চ করলে কি লেটার অফ রিকমেন্ডেশন পাওয়া যাবে হায়ার স্টাডি নিয়ে? হ্যাঁ, আমরা ধরেন যে আমাদের অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমরা আমাদের আমাদের কোম্পানি কিন্তু একটা R&D ফার্ম, সফটওয়্যার ফার্ম, ঠিক আছে? তো এখান থেকে আমরা রিকমেন্ড করে দিই, এবং অনেক সময় আমাদের সাথে যেহেতু দেশের বাইরের বিভিন্ন রিসার্চ ল্যাবের সাথে কোলাবোরেশন হয়, সো আমাদের দেখা যায় যে অনেক মানে অনেক ভালো স্টুডেন্ট যদি আমাদের কাছে এসে বলে যে ভাই আমি হায়ার স্টাডি করতে চাই, তখন আমি বলে দিই যে এই জিনিসগুলো জানতে হবে, যদি তুমি জানো তাহলে আমি রিকমেন্ড করবো। সো আমরা অনেক সময় ডিরেক্ট রিকমেন্ড করি যে প্রফেসর আমার একটা ভালো স্টুডেন্ট আছে। আর একটা কথা বলতে বলেছি, কোরিয়াতে আপনি স্কলারশিপ পেতে গেলে 6.5 পাবেন, মানে মার্কস রাখবেন এখন, ঠিক আছে? তাহলে আপনি স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা তো অবশ্যই লেটার অফ রিকমেন্ডেশন পাবেন, বাট ইন জেনারেল আপনার কিন্তু লেটার অফ রিকমেন্ডেশনটা এক্সপেক্ট করে ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে? অথবা আপনার ইউনিভার্সিটির প্রফেসর থেকে। আমরা তো ধরেন যে ইন্ডাস্ট্রি পিপল হিসেবে আপনাকে একটা রিকমেন্ডেশন দিব, বাট এটার পাশাপাশি আপনি ইউনিভার্সিটির প্রফেসরের কাছ থেকেও আপনি রিকমেন্ডেশন কালেক্ট করতে হবে, ঠিক আছে? আমি আন্ডার গ্রাজুয়েটে অ্যাপ্লাই করতে চাই হায়ার স্টাডির জন্য, ইউএসএ তে যাওয়ার ইচ্ছা। ইউএসএ এর বিষয়টা একটু বলেন ভাই, খুবই ডিফিকাল্ট কোশ্চেন, আবার আন্ডার গ্রাজুয়েট। আন্ডার গ্রাজুয়েটে যাইতে হইলে সর্বপ্রথম আমার যা মনে হয় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে তারপরে হচ্ছে ভার্সিটিতে অ্যাপ্লাই করা লাগে। আপনার মনে করেন কি যে এটার প্রসেস হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো ভার্সিটিতেই আন্ডার গ্রাজুয়েটে যাইতে চাইলে আপনার সেক্ষেত্রে হচ্ছে আপনার সেমিস্টার ফি এটা হচ্ছে আপনার নিজের ক্যাপচার করা লাগে আর কি। আপনি যদি খুব বেশি ভাগ্যবান হন তাহলে ভার্সিটি থেকে মিনিমাম কিছু কিছু ভার্সিটি থেকে মিনিমাম কিছু আপনাকে দিতে পারে, কিন্তু এটা খুবই রেয়ার কেস।
আপনি আন্ডার গ্রাজুয়েটে বাইরে গেলে আপনার সেক্ষেত্রে সেমিস্টার ফি বাবদ এবং আনুষঙ্গিক আর আপনার হাত খরচ বাবদ যা আছে সবকিছুই আপনাকে বাইরে কাজ করে তারপরে জোগাড় করতে হবে। আর পাশাপাশি আপনার কোর্স ওয়ার্কও করা লাগবে। সো দুইটা জিনিস প্যারালালি আপনাকে চালাইতে হবে। সেটা হচ্ছে কোর্স ওয়ার্ক, এবং কোর্স ওয়ার্কের ফি ইয়ে করার জন্য আপনি যদি যথেষ্ট মানে মনে করেন কোটি টাকার ফ্যামিলি থেকে না আসেন, আপনি যদি আমাদের মতো মধ্যবিত্ত হন, তাহলে সেক্ষেত্রে আপনার বাইরে কাজ করে তারপর সেটা ইনকাম করে দেন কোর্স ফি শোধ করা লাগবে, আর আপনার নিজের লিভিং এক্সপেন্স চালানো লাগবে। এটাই আমার মানে জানা মতে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য এটাই হলো চ্যালেঞ্জ আর কি। আচ্ছা, ফাইনাল একটা কোশ্চেন হলো, পিঙ্কি আপু জিজ্ঞেস করছে পিএইচডি স্কলারশিপ পেতে হলে কি কি স্কিল। সেম আপু, যেহেতু পিএইচডি, সো পিএইচডি ক্ষেত্রে আপনার স্কিলটা অনেক কনক্রিট থাকতে হবে, আপনার কয়েকটা জায়গায় পেপার পাবলিশ থাকতে হবে, তাহলে আপনি স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। কারণ কি সবারই স্বপ্ন থাকে যে আমি পিএইচডি তে স্কলারশিপ পাবো, সো দেখা যায় যে প্রফেসরও বেস্ট পার্সনকে আসলে নিতে চায়, ঠিক আছে। তো আপনি কিন্তু পেপার পাবলিশ করার সাথে সাথে কন্টিনিউয়াসলি মানে লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট স্কিলটা যেন আপনার মধ্যে থাকে, এটা যেন আপনি এনশিওর করেন, ঠিক আছে। ওকে, আর রাহি ভাইয়া বলছিল যে কোর্সের লিঙ্কটা দেওয়া যাবে কিনা। হ্যাঁ, কোর্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি। উনি আরেকটা কোশ্চেন করেছে পার্ট টাইম জব করে পসিবল কিনা। হ্যাঁ, অনেকে তাই করে, পার্ট টাইম জব করে। সাধারণত আপনি যখন আন্ডার গ্রেডে যাবেন, সো আপনার একটা ওয়ার্কের লিমিটেশন থাকবে যে আপনি এত ঘন্টা কাজ করতে পারবেন উইকলি, ঠিক আছে, অথবা মান্থলি এত ঘন্টা কাজ করতে পারবেন। সো তখন আর কি আপনাকে পার্ট টাইম জব সার্চ করে বুঝতে হবে। এটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনার দেখবেন যে পরিচিত অনেকগুলো গ্রুপ আছে, ঠিক আছে, ইউএস এর বাইরের দেশে যারা থাকে তাদের গ্রুপ আছে, ওই গ্রুপে আপনি একটা পোস্ট করবেন, ঠিক আছে, যে আন্ডার গ্রেডের জন্য আমি কিভাবে প্রিপারেশন নিব। তখন দেখবেন যে ওই গ্রুপে যারা অলরেডি অথবা কিছুদিন আগে আন্ডার গ্রেডের জন্য ইউএসএ তে গেছে, তারা আপনাকে অনেকগুলো ইনফরমেশন দিবে, ঠিক আছে। সেটাও আপনি একটা সুন্দর আইডিয়া পেয়ে যাবেন। এবং আবার সব সিটিতে কিন্তু আপনার জব যে অনেক বেশি আছে তা না। তো আপনাকে এটাও চিন্তা করতে হবে যে কোন সিটিতে যাওয়া উচিত। কারণ আপনি এমন একটা সিটিতে গেলেন যে সিটিতে কম্পিটিশন বেশি, যে সিটিতে আপনার অনেক হাই স্কিল লাগবে, তখন কিন্তু আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু অ্যাড করি যে আপনি যদি ইউএসএ যাইতে চান তাহলে ফেসবুকের সবচেয়ে ইনরিচ যে গ্রুপটা আছে সেটা হলো নেক্সট অফ ইউএসএ। আপনি নেক্সট অফ ইউএসএ লিখে সার্চ দিলেই গ্রুপটা পেয়ে যাবেন। এখানে আপনি মানে এখানে প্রচুর মেম্বার, প্রচুর, আপনার মনে করেন কি যে প্রায় মানে কয়েক লক্ষ মেম্বার, 10 লাখের মতো মেম্বার আর কি, ঠিক আছে। সো সেক্ষেত্রে এটা সবচেয়ে ভালো আপনার, এবং যারা বড় ভাইরা যারা আছে, আপনি কোনো একটা কোশ্চেন করলে আপনি দারুণ দারুণ কমেন্ট পাবেন, ঠিক আছে। সেটা আপনাকে খুব বেশি হেল্প করবে আপনাকে। হ্যাঁ, ওকে, হুম। কেমন ভাই? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর আর কেউ কিছু বলবেন মারুফ ভাই? হুম। আচ্ছা, ফার্স্ট অফ অল জাপানের কথা যদি বলি তাহলে জাপানে মোটামুটি হাই সিজিপিএ অ্যাকসেপ্ট করে, কোরিয়ার কিছু কিছু জায়গায় লো সিজিপিএ অ্যাকসেপ্ট করে। ওকে, এখন লো সিজিপিএ এর যে বিষয়টা হচ্ছে কি, এটা তখনই অ্যাকসেপ্ট করবে যখনই আপনার মনে করেন কি যে মানে পারিপার্শ্বিক আরো কিছু ক্যাপাবিলিটি আপনার থাকবে, যেমন আপনার 2 থেকে 3টা রিসার্চ পাবলিকেশন আছে, ঠিক আছে, এবং সেগুলো মোটামুটি ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টরের। সো আপনার তখন সিজিপিএ থেকে আস্তে আস্তে আপনার মনে করেন ওয়েটটা ওইদিকে যাচ্ছে, ঠিক আছে। সো এর প্রফেসররা শুধু সিজিপিএ দেখে না যখন একটা ইন্টারভিউ নেয়। আপনি যদি কাজ জানেন, আপনি যদি কোড দেখাইতে পারেন আপনার গিটহাব প্রোফাইলের মাধ্যমে, তখন আপনার আপনি তখন কম্পিটিশন করতে পারবেন আপনার সাথে হাই সিজিপিএ এর যে কোনো কাজ জানে না তার সাথে, ঠিক আছে। সো একটা অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক কিছুই আসলে ম্যাটার করে, অনলি নট অনলি সিজিপিএ। হুম। হুম।
নো 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 নো, নট রিসার্চ পেপার মাস্ট। আপনি কাজ জানেন মানে আপনার রিসার্চ পেপার থাকতেই হবে, বিষয়টা এরকম না, ঠিক আছে? আপনার স্কিল গুলো আপনি শো করাবেন, দ্যাটস ইট, নাথিং এলস, ঠিক আছে? এর জন্য যে আপনার রিসার্চ পেপার না হইলে আপনি অ্যাপ্লাই আর করতেই পারবেন না, সেটা মানে কোনো বিষয় না আর কি, ঠিক আছে? এই জিনিসটা আমি একটু হুম, হ্যাঁ মারুফ ভাই বলেন। হুম 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 হুম। আগে সালমান ভাই আপনার কথা আপনি বলেন, কি যেন বলতে চাচ্ছিলেন? আচ্ছা আমি তাহলে এটাই বলি, যেহেতু দুজনই হ্যাঁ। আমরা সেম, সো হুম ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা ইন এ সেন্স প্রবলেম যদি আপনি কোরিয়ান মানে ওই কান্ট্রির লোকাল ফ্রেন্ড আপনি বানাতে চান, ঠিক আছে, খুবই ভালো ধরেন যে আপনি লোকাল পিপলদের সাথে যদি মিশতে চান আপনাকে ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, ঠিক আছে। কিন্তু যদি আমার ক্ষেত্রে যদি বলেন, আমি কোরিয়াতে অনেকদিন কাজ করছি, আমি 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 জাস্ট আমি আমি জাস্ট কোরিয়ান একটা ওয়ার্ডও জানি না এখনো, মানে আমি জাস্ট কি কি সীমিত জানতাম, 10টা। আনিও হাসি মানে হ্যালো, তারপর গামসাম মিদা মানে থ্যাংক ইউ, ইগো অলমায়ো, অলমায়ো মানে কত, ইগো মানে ডিম, অথবা ইগোর জায়গায় আমি অন্য কিছু বলতাম। মোস্ট অফ দ্য টাইম ইশারায় কাজ হয়ে যেত, ঠিক আছে, যে ইশারায় কাজ হয়ে যেত। এবং এখন তো ধরেন যে ট্রান্সলেটরের যুগ, সো আমরা অ্যাপ ইউজ করতাম, ওকে। তো যেহেতু আলহামদুলিল্লাহ আপনি যখন রিসার্চে যাবেন না তখন আসলে এটা আপনার ব্যারিয়ার হবে না, কারণ কি কোরিয়ানরাও রিসার্চ করে ইংলিশে, ঠিক আছে, ইংলিশ পেপার কিন্তু তার পড়তে হয়, ইংলিশ পেপার লিখতে হয়, ঠিক আছে। কিন্তু তারা ইচ্ছা করে ইংলিশটা চর্চা করে না, এটা তাদের একটা লোকাল ট্রেডিশন বলতে পারেন, নেচার বলতে পারেন, ঠিক আছে। কিন্তু এটা আপনার কোনো বড় ব্যারিয়ার হবে না। হ্যাঁ, এখন যদি আপনি রিসার্চ করার পরে আপনি লং টার্ম থাকতে চাচ্ছেন, কোরিয়াতে সেটেল হতে চাচ্ছেন, তখন অবশ্যই আপনি শিখবেন, ঠিক আছে, তখন অবশ্যই শিখবেন। যখন আপনার প্রয়োজন হবে, মানে ব্যারিয়ার জিনিসটা আমরা কখন মনে করি, আমার প্রয়োজন না, আমাকে জোর করে শিখাচ্ছে। যেমন আমরা যখন গেছিলাম ভাই আমাদের ফার্স্ট সেমিস্টারে না সেকেন্ড সেমিস্টার আমার মনে নাই, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ একটা কোর্স ছিল বুঝছেন। এখন আমার তো দরকার নাই ওই ল্যাঙ্গুয়েজের কোর্সটা শিখার, ঠিক আছে, ওইটা তো আমার রিসার্চের পার্ট না। আমার কাছে ওইটা অনেক বেরিয়ার মনে হইতো, বার্ডেন মনে হইতো, এমন হয়েছে যে আমি ক্লাসই করতাম না, বুঝছেন। সো এটা হলো, এই কেসটা হলে আপনার জন্য ব্যারিয়ার। বাট আপনি যদি মনে করেন যে না আমি তো থাকবো, আমি তো ওখানে জব করব, যেমন ওই যে শাহাদাত করে না, শাহাদাত তো রিসেন্টলি এখন খুব হুম ভালো জায়গায় আছে, আলহামদুলিল্লাহ মাস্টার্স এর পরে খুব ভালো জায়গায় গেছে। সো হুম তখন আপনি কিন্তু এটা এটা শিখবেন, বুঝছেন, তখন এটা আপনার নিড, তখন কিন্তু এটা আপনার প্রয়োজনীয়তা, তখন দেখবেন যে এটা আপনার কাছে মজা লাগবে, ঠিক আছে, ওকে। হুম এটা গেল। আর আর মারুফের আগের যে কোশ্চেনটা ছিল ওইটার সাথে আমি একটু অ্যাড করি, যে লোয়ার সিজিপিএ এর কথা যদি বলি, যে ব্যাপারটা এরকম ভাবে দেখে না যে, মানে ব্যাপারটা এরকম না যে আমার সিজিপিএ কম, কোরিয়ার ইউনিভার্সিটির কোনো স্ট্যান্ডার্ড নাই, তাই যারা সিজিপিএ কম তাদেরকে নিচ্ছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো আমাদের এক ভাই আছে, আমি নাম বলবো না, সাকিব ভাই একদম চিনে। তো ভাইয়ের হুম রেজাল্ট কিন্তু 3 এর নিচে, বিএসসি হুম 2 পয়েন্ট সামথিং, বাট উনি কিন্তু সবচেয়ে বেশি স্যালারি পাইতো মাস্টার্সে, হুম বিকজ অফ হিজ ওয়ার্ক, বিকজ অফ হিজ রিসার্চ স্কিল। এমনকি সে মাস্টার্সে গেছে, হি ডিড নট কেয়ার অ্যাবাউট দ্য ক্লাস, ক্লাসে কি হচ্ছে, পরীক্ষায় কি হচ্ছে, ঠিক আছে, পরীক্ষার আগে এসে আমাদেরকে বলতো সালমান কি কি পড়াইছে আমাকে বলো, ঠিক আছে, ওইটা নিয়ে কোনো কেয়ারই নাই। বাট হুম তার রিসার্চ স্কিল আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো মানে মাশাল্লাহ খুবই ভালো, ঠিক আছে, মানে প্যাশনটা। হুম তো তা সে কিন্তু আসলে ওই রিসার্চ স্কিল দিয়ে এখন আরেকটা জায়গায় গেছে, ওখানে ভালো কাজ করতেছে। এবং সাকিব ভাই প্রথমে বললো যে কম্পিউটার ভিশন আমরা যারা কাজ করি তাদের ব্র্যান্ড কোথায়, সিবিপিআর, তো সে কিন্তু সিবিপিআরও কিছু কাজ পাবলিশ করছে, তাই না সাকিব ভাই? হুম। হুম সো
এটা আসলে আপনি সিজিপিএ টা হাইড করতে পারবেন তখনই যখন আপনি একটু নিজেকে আলাদাভাবে প্রকাশ করতে পারবেন, ঠিক আছে? ওকে, আশা রাখি মানব ভাই অ্যান্সার পেয়েছেন। ওকে, আচ্ছা, লাস্ট লাস্ট ভাই আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। দেখি তো। ওকে, আচ্ছা, সাতক্ষীরাতে থাকেন, কোনো সমস্যা নাই। সাকিব ভাইও সাতক্ষীরা থেকে বাইরের দেশে কাজ করতেছে, ঠিক আছে? হ্যাঁ, হোমল্যান্ড সাতক্ষীরা আর কি। সালমান ভাই, আচ্ছা, আপনি জানেন আমার হোমল্যান্ড সাতক্ষীরা? হ্যাঁ আমি জানি জানি। হ্যাঁ। তারপরে হলো 3.50 3.60 এই সিজিপিএ। হ্যাঁ, এটা খুব ভালো সিজিপিএ। এটাতে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন, বাট আপনি যদি টপ ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে চান ওখানে কম্পিটিশন বেশি থাকে, ঠিক আছে? তো আচ্ছা সালমান ভাই, ওই অনিরুদ্ধ রাহি ভাই মনে হয় কিছু বলবে আর কি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তো হ্যাঁ ওনাকে একটু অনিরুদ্ধ সুযোগ। রাহি ভাই ইনশাল্লাহ বলতে পারেন। হুম 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 হুম। আচ্ছা কি বলেন আচ্ছা। রাহি ভাই, আপনি তো আরো বেশি ফ্যাসিলিটি পাইছেন। ঢাকায় থেকে ঢাকার অনেক ছেলেরা অলিম্পিয়াডের সুযোগ পায় না। হ্যাঁ। আপনি তো সাতক্ষীরা থেকে পাচ্ছেন। সো সো মেডেল মেডেল পান না, ওইটা ধরেন যে আপনি লেগে থাকলে পাবেন। আসলে ওইটা পুরাটা লাকের, মানে একটা লাকও কাজ করে কি, দেখা যায় আহ আপনি অনেক এফোর্ট দিচ্ছেন বাট সামহাও কম্পিটিশনে না ওইটা হয়তো বা ক্লিক করে নাই, বুঝতে পারছেন? হুম 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 আমি আপনাকে আমি আপনাকে একটা অ্যাপের নাম বলি। ওইটার নাম কাহাব গার্ড। নাম শুনছেন আপনারা কেউ, কাহাব গার্ড? হুম। কাহাব গার্ড এক্স্যাক্টলি এই এই এরকম একটা ইস্যু নিয়ে কাজ করতেছে। তো কাহাব গার্ডের যে মালিক সে হলো আপনার মেটার এক্স প্রজেক্ট ভাই। ইঞ্জিনিয়ার, সরি প্রজেক্ট ম্যানেজার ছিল, ঠিক আছে? আচ্ছা। ওনার নাম হলো ওমর আল জাবির ভাই। অসাম একজন মানুষ ভাই, বুঝছেন? হুম। উনি কোন দেশ? রিসেন্টলি একটা উনি রিসেন্টলি একটা সেমিনার নিছে। ধরেন যে আমার 10 বছরে আমি যা জানবো আমি ওই 1 ঘন্টার হুম সেমিনারে জেনে গেছি, কথা বুঝছেন? হুম। হ্যাঁ, আচ্ছা। তো উনার তত্ত্বাবধানে এই প্রজেক্টটা যেটা করে যে তারা কিডস এর জন্য একটা অ্যাপ নামাইছে। তো আমাদের বাচ্চারা যখন কোনো কিছু দেখে, দেখা যাচ্ছে যে সে কিন্তু র্যান্ডমলি অনেক কিছু দেখে। এখন একটা বাচ্চা কিন্তু ছোটবেলায় যা ঢুকে ওইটাই সে লালন করে, ঠিক আছে? সো ধরেন যে সে দেখতেছে রক্ত, মারামারি, ওইটাই সে লালন করে। তো ওই কাহাব গার্ড কি করে, এই ধরনের সাইকোলজিক্যাল অথবা এই ধরনের কন্টেন্ট গুলাকে ব্লক করে দেয়, ঠিক আছে, এআই এর মাধ্যমে। তো আপনার আইডিয়াটা ওরকম যে আপনি যদি যে আপনিও তো একটা সাইকোলজিক্যাল টার্ম নিয়ে কাজ করতে চান, ঠিক আছে? তো আপনি যেটা করতে পারেন যে বিভিন্ন ধরনের কেস স্টাডি আছে যে আহ, আত্মহত্যা কেন হচ্ছে, কোন বয়সের মানুষরা বেশি করতেছে। তো আপনি ওই কেস স্টাডির উপর বেস করে সাজেশন বেসড কোন একটা সিস্টেম বানাতে পারেন, রিকমেন্ডেশন বেসড, যেটা যেটা ইউজ করবে আসলে সাইকোলজিস্টরা, ঠিক আছে? আপনার 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 ইউজার কিন্তু পেশেন্ট হবে না,
আপনার ইউজার হবে কিন্তু সাইকোলজিস্টটা আপনার অ্যাপটা ব্যবহার করে কি করবে, বিভিন্ন পেশেন্টদেরকে সাজেস্ট করবে। ঠিক আছে, সো এটা একটা আপনি আপাতত যেটা করতে পারেন যে এনএলপি, অথবা আপনি কম্পিউটার ভিশন সেন্ট্রিক অনেক কিছু চিন্তা করতে পারেন যে দেশের বাইরে এটা নিয়ে কি কি নিয়ে কাজ হচ্ছে। ঠিক আছে, এরকম একটা কেস স্টাডি করে আপনি কাজ শুরু করতে পারেন। জি। হ্যাঁ, এগুলা খুবই ভালো স্কিল। আপনি যেটা বললেন যে কন্টেন্ট রাইটিং, তাই না? এটা খুবই, ধরেন যে মানে মানে এটা এটা খুবই ফ্যান্টাস্টিক একটা স্কিল। ঠিক আছে, মানুষ কিন্তু মানে, আপনি তো লেখালেখির কথা বলতেছি, এটা যে পেপার পাবলিশ হইতে হবে তা না। ধরেন যে আপনি লেখা দিয়েও মানুষের মন জয় করতে পারবেন। ঠিক আছে, আপনি দেখেন এই যে আন্দোলন হইলো না, এই যে কি জানি, কিছু কিছু মানুষের লেখার একটা ইনফ্লুয়েন্স ছিল, তাই না? সে দেখবেন যে কোনো ভিডিও করে নাই, সে কোনো লাইভে আসে নাই, বাট এমন কিছু লেখা লিখছে যেটা আসলে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। কথা বুঝছেন? ওকে, তো আপনি যদি ইনশাল্লাহ যদি লেগে থাকেন, এটা খুবই ভালো একটা স্কিল। আমি দোয়া করি আপনি যেন এই স্কিলটাকে ইনহ্যান্স করে ভালো জায়গায় নিতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে। হুম। গ্রেট, গ্রেট। আর আপনার যদি মনে হয় যে লাইক আমাদের অনেক সময় কন্টেন্ট রিলেটেড, আমরা বিভিন্ন সার্কুলার থাকে, আপনার কাছে যদি মনে হয় যে আপনি ভালো করেন, আপনি আমাদের সাথে রিচ করলেন। সো আমাদের অনেক কাজের স্কোপ আছে। তো ইনশাল্লাহ যদি দেখি যে আপনার সাথে আমাদের কোনো একটা জায়গায় যদি অ্যালাইন হয়, তাহলে আমরা একসাথে কাজও করতে পারি। কি বলেন সাকিব ভাই? অবশ্যই। প্রথম কথা হচ্ছে আপনার মেশিন লার্নিং রিলেটেড যদি অনেক ইন্টারেস্ট থাকে, আপনি কি এখন ইন্টার এইচএসসি তে, তাই তো? ইন্টার, তাহলে তাহলে এক কাজ করেন, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আছে না, আর ইন্টিগ্রাল ক্যালকুলাস ভালো করে ঝাড়া, মানে মনে করেন চর্চা শুরু করে দেন। আগে এই দুইটা জিনিসের উপরে বস হবেন, তারপর লিমিট আর ফাংশন, এই চারটা জিনিসের উপরে বস হয়ে তারপরে সামনের দিকে আসেন, দেখা হবে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি এখন থেকে মানে এর এর কোনো মাপ নেই আর কি। আপনি আপনার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস থাকবে, পরে বুঝতে পারবেন আর কি। ঠিক আছে। আর ও আচ্ছা, এটা কোন তখন কোর্স আপনি আমাদের সাথে একটু কনসাল্ট করবেন যে আপনি যদি কনসাল্ট করবেন? টেক্সট হ্যাঁ। টেক্সট ডাটা নিয়ে কাজ করেন, তখন এক ধরনের রিকমেন্ডেশন। আর এটা হলো যদি ইমেজ নিয়ে কাজ করেন, তখন আরেক ধরনের রিকমেন্ডেশন। তো তখন আপনি কি করবেন, আপনি যদি মনে হয় একটু কনফিডেন্ট গেইন করেন, আচ্ছা আমি এখন শিখতে পারবো, জাস্ট আমাদের সাথে কনসাল্ট করবেন। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। আলহামদুলিল্লাহ আপনি আমাদের এক্সপার্টদের সাথে কানেক্ট করে দিব। মানে মেইনলি এমন না যে মানে আপনি আসলেন ঢুকাই দিলাম, ব্যাপারটা না। আমরা যে কোনো কাউকে ঢুকানোর আগে দেখা যায় যে আমরা অনেক কথা বলি তাদের সাথে, যে তারা এমনকি আপনারা খেয়াল করছেন, আপনারা এই ওয়েবিনারে আসছেন, তাই না? ওয়েবিনার যখন আপনি রেজিস্ট্রেশন করছেন, তখন ইনিশিয়ালি একটা মেসেজ পাঠানো হয়েছে, আপনাদেরকে লিংক দেওয়া হবে। তারপর আজকে সকালবেলা আবার লিংক দেওয়া হয়েছে। আবার দুপুরের পরে আমরা কিন্তু আপনাদেরকে কল দিছি, দিছি না বলেন? হুম। তার মানে কি, একটা পার্সোনালাইজ রিলেশনশিপ আমরা করার চেষ্টা করছি, যাতে করে আমরাও আপনি কেন আসতে যাচ্ছেন এটাও আমরা জানতে পারি,
প্লাস আপনার সাথেও আমাদের একটা রিলেশন বিল্ড হয়। বুঝতে পারছেন রাহিব ভাই? ওকে, আচ্ছা, লাস্ট কোশ্চেন। রাকিবুল ইসলাম ভাই বলছেন সাউথ কোরিয়াতে যেতে জিআরই লাগবে কিনা? লাগবে না ভাই, বাট জিআরই যদি আপনি করে থাকেন তাহলে আপনি আইএলটিএস এ এটা আপনি বেনিফিট পাবেন, বাট নো নিড। ঠিক আছে, কোনো দরকার নাই। আপনি আইএলটিএস করলেই সাউথ কোরিয়াতে ইনশাল্লাহ সুযোগ পাবেন। জিআরই অনলি ফর ইউএসএ আর কি। হ্যাঁ। ইউএসএ, কানাডা। হুম। হ্যাঁ, অনেক কাজে আসে, অনেক কাজে আসে, অনেক কাজে আসে। যেমন কিছু কিছু স্কলারশিপ আছে, তাদের আলাদা পয়েন্ট থাকে। এই যেমন আপনি যদি তুরস্কে যেতে চান, আমি তুরস্কতে অ্যাপ্লাই করছিলাম, তুরস্ক গভর্নমেন্ট স্কলারশিপ, তুর্কিশ সামথিং বলে, আমি নামটা ভুলে গেছি। তো ওখানে একটা ফর্মই ছিল আলাদা, যে আপনি কি কি কো কারিকুলাম, তারা তো কো কারিকুলাম বলে আর কি, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে, এবং ওইটার মার্কস ছিল প্রায় 100-র মধ্যে 70 মার্কসই ছিল ওইটাতে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি এক্ষেত্রে একটা এক্সাম্পল দিই। আপনার টেনসর ফ্লোর, কেরাস টেনসর ফ্লোর যে প্রতিষ্ঠাতা আর কি, শাসো আসলে আপনি যদি কখনো দেখেন শাসো আসলের মানে ইয়ে প্রোফাইল যদি দেখেন, শাসো আসলের খুব মানে খুবই ইনভেস্ট ইন কোকারিকুলার অ্যাক্টিভিটিস। যেমন ওনার প্রোফাইলেই আপনার মনে করেন গান আছে, উনি বিভিন্ন ছবি আঁকাইছে সেগুলো দেয়া আছে, ঠিক আছে, উনি মিউজিশিয়ান সেটার ইয়ে দেয়া আছে যে কি কি মিউজিক গুলো করছে। সো আপনার যদি কোনো বাহ্যিক ক্যাপাবিলিটি থাকে সেটা কখনোই আপনার মনে করেন কি যে ভ্যালুলেস না, সবসময় ভ্যালুয়েবল, ঠিক আছে। কারণ সবার কিন্তু এগুলো থাকে না, দিস ইজ এক্সেপশনাল, রাইট? সো এগুলো অবশ্যই দাম আছে, এবং আপনার যেহেতু এগুলো আপনি এগুলোয় পারদর্শী, আপনি চালিয়ে যাবেন, অবশ্যই চালিয়ে যাবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, কমন ভাই, রান্না বান্না শিখে রাখেন, ঠিক আছে? ঠিক আছে, যারা দেশে বেড়ে যাবেন, রান্না বান্না শিখে রাখেন, কারণ আপনি যত টাকাই কামান, আপনি আসলে দিন শেষে না অন্যের কালচারের খাবার খেয়ে মজা পাবেন না। বুঝছেন? যতই হালাল হোক, ঠিক আছে, পোষাবে না হম। আসলে। ওই দিন শেষে আসলে আমাদের ওই মশলা টশলা দিয়ে কষ্ট করে মাছ রান্না করতে হবে, মাংস রান্না করতে হবে, সবজি ভাজি করতে হবে, ডিম ভাজি করতে হবে। সো রান্নাটা মাস্ট ভাই, বুঝছেন? আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকুক, রান্নার স্কিল থাকতে হবে, বুঝছেন? তাহলে ধরেন যে আপনি অনেক রিল্যাক্স থাকবেন ভাই, অনেক মানে এটা আমি আসলে বুঝাইতে পারবো না, ঠিক আছে, অনেক রিল্যাক্সে থাকবেন। সো আপুরা তো অলরেডি পারেন, ঠিক আছে, আমি ভাইয়াদের প্রতি বলতেছি, টুকটাক রান্না বান্না শিখেন, যদি না করেন টুকটাক বাসায় খাওয়ান, ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক মাঝে আছে। মধ্যে আমাদের দাওয়াত দিয়েন আর কি। হ্যাঁ, খুবই অ্যাডভেঞ্চারাস আপনার লাইফ, দারুণ সেই অবস্থা। যাই হোক, চালায় যান ভাই, আর ঠিক ইনোভেটিভ আছে, তো স্কিলস এর সাথে আপনাদের আপনাদের কেমন লাগলো আজকে আমাদের সাথে জয়েন করে? হ্যাঁ, এটা আমাদের প্রতি মাসই হয়, এবং আমাদের সাথে যদি আপনি জয়েন করতে চান, আমাদের সামনে কম্পিউটার ভিশনের কোর্স শুরু হবে। আমরা শুধু একটা কোর্স না, আমাদের একটা কমিউনিটি আছে, ঠিক আছে। সো আপনি যখন আমাদের এখানে জয়েন করবেন, একটা গুড কমিউনিটি পাবেন, যেখানে আপনি আসলে ইনোভেশন, আপনার যে কোনো একটা ইনোভেটিভ আইডিয়া আসলে মানে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা আপনাদেরকে অলওয়েজ হেল্প করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো সাকিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি রাত ওয়েলকাম। 2:15 বাজে আপনার, আপনি অনেক কষ্ট করছেন। আমরা সবাই সাকিব ভাইকে থ্যাঙ্কস বলি, এবং আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে আমাদের সাথে ছিলেন। ইনশাল্লাহ। আর যারা ওয়েলকাম। অলরেডি ছিলেন, যারা জয়েন করেছেন, তারা সবাই সার্টিফিকেট পাবেন, ঠিক আছে। এবং এইটা যেহেতু ভিডিও হয়েছে, এটার ভিডিও রেকর্ডটা আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, সার্টিফিকেটটাও আমরা পাঠিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।